ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলতরিতের 15তম ক্লাসে। তো প্রথমে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। নিজের স্টুডিওতে অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হইল। তো আজকে আমরা চলতরিতের টোটাল এই যে চ্যাপ্টারে যতগুলো টপিক আছে সব টপিক মিলায় মিশায় অনেকগুলো ম্যাথ প্রবলেম আজকের ক্লাস আমরা সলভ করব। এই অধ্যায়ের যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে ধরো যে সৃজনশীল প্রশ্ন আসে, বোর্ড পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেরকম টপিকগুলো কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। তো আরও কিছু খুচরা টপিক আছে, তো ওইগুলাই এখন আসলে আমরা পড়বো এবং আরও অনেক কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো 1 থেকে শুরু করে 14তম ক্লাস, এই 14টা ক্লাসটা কিন্তু এটাগুলো মানে অবশ্যই করতে হবে। এগুলা করা দরকার, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর মধ্যে আমি এই অধ্যায়ের মূল টপিক কিন্তু পড়াইছি। আরও কিছু খুচরা টপিক আছে যেগুলো লাগে, যেগুলো থেকে প্রশ্ন আসে না তা না, আসে। তো সেরকম যে কম ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে কম প্রশ্ন আসে আর কি, ইম্পর্টেন্ট টপিক সবই আসলে আমার দৃষ্টিতে। তো যেসব টপিক থেকে একটু কম কোশ্চেন আসে আর কি, বা যেসব টপিক বোর্ড পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ, তো সেরকম কিছু টপিক এবং যত ধরনের ম্যাথ প্রবলেম আছে আজকে মানে সেই টাইপের কিছু প্রবলেম আমরা সলভ করবো। তো এখন আরও ধরো 2-1টা ক্লাস হবে, আজকে 15, 16, 17 ধরো আর 2টা ক্লাস হবে। তো এই ক্লাসগুলোতে আমরা অনেকগুলো প্রবলেম কিন্তু সলভ করবো, যেগুলা ধরো বিগত বছরে বুয়েটে আসছে, তা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে। তো সেই টাইপের আমরা সলভ করবো আর কি, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এই কারণেই তো 15তম ক্লাস, ঠিক আছে। লেকচার 15 তারিখে লেকচার 15। ওকে, তো চলো শুরু করি। দেখো, আমি এখানে কিছু কোশ্চেন লিখে রাখছি, হ্যাঁ। তো তোমরা একটু কোশ্চেনগুলা খুব দ্রুত করে তুলে নিবা, 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে তুলে নিবা, ঠিক আছে? তো তোলো কোশ্চেনটা, তোলো, 20 সেকেন্ড টাইম, তোলো কোশ্চেনটা। দাদা প্লিজ নামটা নেন, মুরসালিন জামান, নামটা নিলাম। খুশি হইলাম। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, বলতেছে রোধগুলোর পাওয়ারের অনুপাত কত। এখানে 4টা রোধ আছে। তো এই রোধগুলোর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হবে, তো প্রত্যেকটা রোধের অ্যাক্রসে যে পাওয়ার ডিসিপেট হবে বা যে পাওয়ার অ্যাবজর্ব করবে রোধগুলা, তো সেই পাওয়ারের অনুপাতটা চাইছে। তুই বলতে ভাই পাওয়ার কেমনে বের করব? এখানে তো কোনো ব্যাটারি দেওয়া নেই, এখানে যে কোনো একটা ব্যাটারি থাকবে সেরকম তো কোনো ব্যাটারি দেওয়া নেই, ব্যাটারি লাগবে না, ঠিক আছে। তুমি মনে মনে ধরে নাও না এখানে একটা ভি মানের ব্যাটারি আছে, ব্যাটারির ভোল্টেজের মান দরকার নেই তোমার, তুমি মনে মনে ধরে নাও যে ভি মানের একটা ব্যাটারি আছে। তাহলে এই যে পি বিন্দু এবং কিউ বিন্দুর মাঝে এখানে একটা সাপ্লাই ভোল্টেজ আছে, সেই সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে ভি, এটাই ব্যাটারি। এবার কী হবে, এখান থেকে কারেন্ট যাবে, এখান থেকে কারেন্ট এসে 2 ভাগে ভাগ হয়ে যাবে। এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট কিন্তু এই রোধের মধ্য দিয়েও যাবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যদি আয়ন হয়, তাহলে এই রোধের মধ্য দিয়েও কারেন্ট আয়ন। আবার এখানে এসে এই যে কারেন্টটা আসলো এখান থেকে 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই রোধের মধ্যে কারেন্ট ধরলাম I2, তাহলে এই রোধের মধ্যেও কারেন্ট যাবে কত, I2। তাহলে আয়ন কারেন্ট আর I2 কারেন্ট মিলেমিশে টোটাল কারেন্ট হবে I, ঠিক আছে। তাহলে এখান থেকে I কারেন্ট আসলো, এসে 2টা লাইনে ভাগ হয়ে গেল, 2টা লাইনে ভাগ হয়ে গিয়ে আবার জুড়ে টোটাল কারেন্ট হলো I। তো এখন আমাদের কী বের করতে হবে, 4টা রোধের অনুপাত বের করতে হবে, রোধের পাওয়ারের অনুপাত বের করতে হবে। এই যে রোধটা, এই রোধের পাওয়ার P1, এই রোধের পাওয়ার P2, এই রোধের পাওয়ার ধরলাম P3, আর এই রোধের পাওয়ার ধরলাম P4। পি বের করতে হবে। এখন পি এর তো সূত্র আছে, পি ইকুয়াল টু আমরা জানি যে VI, পি ইকুয়াল টু I² R, পি ইকুয়াল টু V² ডিভাইডেড বাই R। এটা হচ্ছে আমরা পাওয়ারের সূত্র জানি, পি এর সূত্র জানি। তো এখানে P1 P2 P3 P4, P1 P2 P3 P4, এটা বের করার জন্য আমি কোন সূত্রটা নিব? এখান থেকে কথা হচ্ছে যেটা চাই আমি নিতে পারি, কোনো আপত্তি নেই, কিন্তু কথা আছে আমি যদি পি ইকুয়াল টু VI নিই তাহলে কথা আছে কোন ভি, এই ভি না, যার পাওয়ার এই যে এই রোধের অ্যাক্রসে পাওয়ার, এই রোধের 2 প্রান্তের বিভবটা নিতে হবে এখানে, যদি আমি এর পাওয়ার বের করতে চাই। এই ভি নিলে কিন্তু হবে না, বোঝা গেছে কথাটা? আমি যদি এই রোধের পাওয়ার বের করতে চাই তাহলে আমি এই যে ভিটা নিব বা এখানে যে ভিটা নিব সেটা কিন্তু এই রোধের 2 প্রান্তের ভিটা নিতে হবে, ঠিক আছে। আমি যদি I² R সূত্র খাটাই তাহলে আইটা কোনটা হবে, আই হচ্ছে এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। এই রোধের পাওয়ার বের করবো, এই রোধের মধ্যে কারেন্ট, এই রোধের পাওয়ার বের করবো, এই রোধের মধ্যে কারেন্ট। এখন কথা হচ্ছে এই 2টা রোধের পাওয়ার যদি আমি কারেন্টের সূত্র দিয়ে এই যে I² এটা দিয়ে বের করি বা এখানে যদি আই দিয়ে বের করি,
তাহলে এই রোধের আর এই রোধের কারেন্ট কিন্তু সেম, মানে আয়ন আয়ন সেম কারেন্ট। কি কথা বুঝছো? যার যেটা ভালো লাগে করো, কিন্তু যেটাতে সুবিধা হয়। তো তুমি কেন এর ভোল্টেজ কেন বের করতে যাবা? কি দরকার? তোমার তো রোধের মান দেওয়া আছে, আর এর কারেন্ট তো সেম। তাহলে তুমি এই সূত্রটা খাটাও, রোধের মান দেওয়া আছে, কারেন্ট সেম, তাহলে এই সূত্রটাই তো খাটানো ভালো। আমি যদি এর বিভব বের করতে চাই, তার তো ঝামেলা। আমার এর বিভব বের করা লাগবে আলাদা করে, এর বিভব বের করা লাগবে আলাদা করে, দরকার আছে? দরকার তো নেই। তাহলে আমি আই বের করব, কারণ আই একই, আই বের করব, আই একই, তাহলে আমার খুব কম হিসাবে কাজ হয়ে গেল। এই কারণে আমরা এই সূত্রটাই খাটাবো, বুঝলা? তাহলে এখন আসো, এই দুইটা তুল্য করে ফেললে কত হয়? এই দুইটা তুল্য করে ফেললে হয় 2 আর 4 6। ঠিক আছে, এই দুইটা তুল্য করে ফেললে কত হয়? এই দুইটা তুল্য করে ফেললে হয় 6 আর 3 9 ওহম। ঠিক আছে, 9 ওহম। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি। তাহলে এখানে কারেন্ট আই, সেই কারেন্ট আই এসে দুইটা ভাগে ভাগ হবে। এখানে কারেন্ট আয়ন, এখানে কারেন্ট আই টু। এবার দেখো 6-এর দুই প্রান্তের বিভব কত? ভি। এই যে 6, তার দুই প্রান্তের বিভব কত? দুই প্রান্তের বিভব ভি। 9-এরও দুই প্রান্তের বিভব কত? ভি। তাহলে আয়ন বের করবো, আই ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। তো ভি কত? ভি ডিভাইডেড বাই আর কত? 6। আই টু হচ্ছে ভি ডিভাইডেড বাই 9, আয়ন হচ্ছে ভি ডিভাইডেড বাই 6, আই টু হচ্ছে ভি ডিভাইডেড বাই 9। এবার পাওয়ার P1 P2 P3 P4 I স্কোয়ার আর, আয়ন স্কোয়ার আর, I2 স্কোয়ার আর, I3 স্কোয়ার আর, I4 স্কোয়ার আর। এবার আই হচ্ছে এই যে আয়ন, আয়ন হচ্ছে ভি বাই 6, তাহলে ভি স্কোয়ার 6 6 36, আর এর মান কত? আর এর মান 2। তারপরে I2 স্কোয়ার, I2 এর মান ও সরি 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 I3 I4 দরকার নাই, তাহলে কেমনে লিখবো? তাহলে একবারে রোধের মানই বসাই দিতে হবে। হ্যাঁ, তাহলে একবারে রোধের মানই বসাই দিতে হবে। আয়ন স্কোয়ার আর, আর হচ্ছে 2, I2 স্কোয়ার সরি আয়ন স্কোয়ার 4, এবার I2 স্কোয়ার 3 আর I2 স্কোয়ার 6, বুঝলা? তাহলে এবার কারেন্টের মান বসাই, আয়নের মান ভি বাই 6, তাহলে ভি স্কোয়ার 6 6 36 আর এখানে 2, আয়ন স্কোয়ার তাহলে ভি স্কোয়ার 6 6 36 4, তারপর I2 স্কোয়ার তাহলে ভি স্কোয়ার 9 9 81 3, তারপরে ভি স্কোয়ার 9 9 81 6। তাহলে ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার ভি স্কোয়ার কাটাকাটি, তাহলে কি থাকলো? 1/18 ইস্টু 4 6 36 4 4 6 24 সরি 4 9 36 9, তারপর এখানে থাকলো 1 ডিভাইডেড বাই 27 না, 3 দুগুণে 6 7 8 2 3 7 21। হ্যাঁ, আর এখানে থাকলো হচ্ছে 1 ডিভাইডেড বাই 81/9 কত হয়? 81/9 9 9 81 সি সরি 6 দিয়ে ভাগ, সরি 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 81কে কি 6 দিয়ে ভাগ হবে? 81/6 তাহলে 27/2, তার মানে 2/27। ঠিক আছে, এটাই তো আসছে নাকি? 70/2, ঠিক আছে 81/3, ঠিক আছে 2/27, ঠিক আছে। তাহলে এবার 27 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে 27/18, 27/9, 27/27 মানে 1, 27 27 কাটাকাটি 2, ঠিক আছে 27/18 কত হয়? 3/2, 27/9 3, 1
2। এবার 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3, 3 দুগুণে 6, 2, 2 দুগুণে 4, এটাই হচ্ছে আনসার। 3, 6, 2, 4, 3, 6, 2, 4 হয়েছে? বলো 3, 6, 2, 4, 3, 6, 2, 4, হ্যাঁ এটাই হচ্ছে পাওয়ারের অনুপাত। সহজ না? ফিজিক্যাল অপটিক্স আপনি নিয়েন ভাই। আচ্ছা ঠিক আছে, দেখি কোনটা আমার ভাগ্যে পড়ে সেটাই নিব। ওকে, এবার আসো, তোলো এটা, তোলো। এটাও খুব সুন্দর একটা প্রবলেম। এই যে একটা সার্কিট দেওয়া আছে, দেখো সার্কিটের 4টা রোধ আছে, এখানে একটা ব্যাটারি আছে এবং ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ আছে। পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু। তো বলছে পি আর কিউ এর মধ্যে একটা নগণ্য রোধের তার যুক্ত করে দিলে, এখানে যদি একটা নগণ্য রোধের তার যুক্ত করে দিই তাহলে ওই তারের মধ্য দিয়ে প্রবাহ কোন দিকে চলবে? পি থেকে কিউ এর দিকে যাবে নাকি কিউ থেকে পি এর দিকে যাবে? ঠিক আছে, ডেল্টা ওয়াই সার্কিট সলভ হয়ে গেছে? হ্যাঁ গেছে। ডেল্টা ওয়াই তো অনেক আগে পড়াই ফেলছি, প্রথম দিকে গিয়ে দেখবা। তুলছো কোশ্চেনটা, তুলছো? এবার একটু ভাবো তো, চিন্তা করো তো। একটা কোশ্চেন নিয়ে আগে প্রথমে ভাবতে হয়, নিজে চিন্তা করতে হয়। আমি সলভ করে দিলে তো হয়ে গেল, তাহলে তোমার ব্রেন কিন্তু কাজ করবে না। ভাবো কিভাবে করবা, খুবই সুন্দর একটা কোশ্চেন। বলতেছে পি আর কিউ, এই পি আর কিউ এর মাঝে এখানে যদি একটা তার যুক্ত করে দেওয়া হয় নগণ্য রোধের, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? পি থেকে কিউ এর দিকে যাবে নাকি কিউ থেকে পি এর দিকে যাবে? পি থেকে কিউ এর দিকে যাবে নাকি কিউ থেকে পি এর দিকে যাবে? এটা হচ্ছে কোশ্চেন। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে এটা ডিপেন্ড করে বিভব পার্থক্যের উপর, বিভবের উপর। কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। তাহলে আমাদের কি করতে হবে জানো? পি বিন্দুর বিভব বের করতে হবে, কিউ বিন্দুর বিভব বের করতে হবে। দুই বিন্দুর বিভব বের করে ফেলবা, ভি পি বের করে ফেলবা, ভি কিউ বের করে ফেলবা, দুই বিন্দুর বিভব। এবার দেখবা বিভব কোনটা বেশি কোনটা কম। যে পয়েন্টের বিভব বেশি সেই পয়েন্ট থেকে যে পয়েন্টের বিভব কম তার দিকে তড়িৎ প্রবাহ চলবে। তাহলে বিভব হিসাব করতে হবে, এই যে এই পয়েন্টের বিভব হিসাব করতে হবে। তো সেটা কিভাবে করা যায় দেখো, খুবই খুবই সুন্দর একটা ম্যাথ। এটা অভ্যন্তরীণ রোধ কিন্তু, ঠিক আছে? অনেকে বলতে ভাই এখানে তো উল্লেখ করা নেই। ঠিক আছে, আমি বলে দিলাম, ধরো এটা অভ্যন্তরীণ রোধ বা এইভাবে লেখা আছে আর অভ্যন্তরীণ রোধ। তাহলে এবার একটা জিনিস বুঝাও, এটা তো 8 ভোল্ট। একটা ব্যাটারির যদি এরকম একটা ব্যাটারি থাকে, ধরো এটার কোনো রোধ নেই, অভ্যন্তরীণ রোধ নেই, এটা যদি 8 ভোল্ট লেখা থাকে, তাহলে এই বিন্দুর বিভব কত ভোল্ট আর এই বিন্দুর বিভব কত ভোল্ট বলো দেখি, বলো। এই বিন্দুর বিভব কত ভোল্ট, এই বিন্দুর বিভব কত ভোল্ট? বড় দাগ মানে উচ্চ বিভব, ছোট দাগ মানে নিম্ন বিভব। তাহলে এই বিন্দুর বিভব 8 ভোল্ট আর এই বিন্দুর বিভব হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, 8 ভোল্ট আর 0 ভোল্ট। নর্মালি আমরা সবাই এভাবেই ভাবি, ঠিক আছে? নর্মালি আমরা সবাই এভাবেই ভাবি, কিন্তু এটা যে হতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই। এটা যে হতে হবে এমন কোনো কথা নাই। তুমি এখানে 2 ভোল্ট ধরতে পারো, এটা এই যে ব্যাটারিটা, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 4 ভোল্ট, এটা তাই মিন করে, বিভব পার্থক্যটা মিন করে। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা 8 ভোল্ট বেশি উচ্চ বিভব। তাহলে এটা যদি 2 ভোল্ট হয় তাহলে 8 ভোল্ট বেশি, তাহলে 2 থেকে 8 ভোল্ট বেশি হলে তখন 10 ভোল্ট। ইভেন ভাই এটাও হইতে পারে, এটা ধরো 0 ভোল্ট হইতেই পারে। এটা যদি 0 ভোল্ট হয়, ওকে, তাহলে এই প্রান্ত এর চেয়ে নিম্ন, কত নিম্ন? 8 ভোল্ট নিম্ন, তাহলে -8 ভোল্ট। এটা যখন -8 ভোল্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে আমাদের ব্যাটারি, ভালো করে বুঝো, এইটা হচ্ছে আমাদের ব্যাটারি, এই পুরোটা। তো এই পুরোটা যদি আমাদের ব্যাটারি হয়, পুরোটা যদি আমাদের ব্যাটারি হয়, এই তাহলে তড়িৎ চালক শক্তি হচ্ছে 8 ভোল্ট। অভ্যন্তরীণ রোধের কাছে কিছু ড্রপ হবে, ড্রপ হওয়ার পরে যেটা পাবো সেটাই আসলে এই বিন্দু আর এই বিন্দু দুই প্রান্তের বিভব হবে, মানে ব্যাটারির দুই প্রান্তের বিভব হবে। তোমাদের পড়াইছিলাম, মনে করে দেখো তো, যে বর্তনীর বা ব্যাটারির দুই প্রান্তের বিভব সর্বদা তড়িৎ চালক শক্তি অপেক্ষা কিছুটা কম হয়, কারণ অভ্যন্তরীণ রোধ কিছু ভোল্টেজ ড্রপ করে রেখে দেয়। তাহলে এই এই দেখো, খেয়াল করো, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্যটা কিন্তু 8 ভোল্ট হবে না, হতো যদি অভ্যন্তরীণ রোধটা না থাকতো। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ না থাকলে 8 ভোল্ট থাকলে হ্যাঁ এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য 8 ভোল্টই হইতো। কিন্তু এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধ আছে, সুতরাং এই পয়েন্ট 8 ভোল্ট, এই পয়েন্ট 0 ভোল্ট হবে না, অর্থাৎ এর দুই প্রান্তের বিভব পার্থক্য 8 ভোল্ট হবে না। এইবার শোনো, আমরা তো এরকম ধরে নিতে পারি
ম্যাথ করার জন্য ভাই তুমি যেটা ধরবা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাথ করার জন্য তুমি যেটা ধরবা সেটাতে ঠিক আছে, কোনো আপত্তি নেই। কিন্তু যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে তুমি এই নিম্ন বিভব প্রান্তকে 0 ধরবা, নিম্ন বিভব প্রান্তকে 0 ধরবা, আর উচ্চ বিভব প্রান্তকে এখানে 8 ভোল্ট ধরে নিবা আর কি। এভাবে ধরলে তোমার হিসাবটা সহজ হবে। তুমি চাইলে এখানে আমি যতগুলো সিনারিও দেখাইছিলাম তুমি যে কোনোটা নিতে পারো, তুমি স্বাধীন এখানে। কিন্তু ম্যাথ করার জন্য একটু চেষ্টা করার জন্য সহজে করা যায়, তাড়াতাড়ি করা যায়, এই কারণে তুমি এটাকে 0 ধরবা, এটাকে 8 ভোল্ট ধরবা, এভাবে ধরবা, সুবিধা হবে আর কি। তাহলে আমি এই এই যে এটা হচ্ছে 8 ভোল্ট, তাহলে এখান থেকে অভ্যন্তরীণ রোধ বাদ দিয়ে এখানে এই পয়েন্টকে ধরবো 0 ভোল্ট, এই পয়েন্টকে ধরবো 0 ভোল্ট, আর এই পয়েন্টকে ধরবো বাকি যতটুকু হয় আর কি। তাহলে এই পয়েন্ট আমার 0 ভোল্ট থাকলো। এবার আসো তাহলে আমরা দেখি কত কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো খুবই সহজ, 2 আর 4, তো 2 আর 4 কত 6, আর এখানে 4 আর 2 কত 6। বাহ সুন্দর। তো তাহলে 6 ওহম, 6 ওহম, আর এখানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম, আর এখানে কত 8 ভোল্ট। তাহলে 6 আর 6 সমান্তরালে তুল্য হবে 3, তাহলে 3 আর 1 4। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট আই হচ্ছে, টোটাল কারেন্ট আই হচ্ছে 8/3 + 1, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট। মজার ব্যাপার 6 আর 6, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু ভাগ হয়ে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার হয়েই যাবে, 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার এসে আবার এখানে 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এই রোধের মধ্য দিয়ে কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এইসব 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, তাহলে এখানকার যে ভোল্টেজ ড্রপটা হবে, এর যে ভোল্টেজ ভি ইকুয়াল টু আই আর, আই হচ্ছে 2 আর হচ্ছে 1, তার মানে 2 ভোল্ট ড্রপ হবে। ঠিক আছে, কত ভোল্ট ড্রপ হবে? 2 ভোল্ট ড্রপ হবে। তাহলে 2 ভোল্ট যদি ড্রপ হয়, তাহলে এই বিন্দুর বিভব যদি 0 ভোল্ট ধরি, তাহলে এই বিন্দুর বিভবটা কত ধরবো? এই বিন্দুর বিভব কি 8 ধরবো? উত্তর না, 8 না। ঠিক আছে, এই যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য কত ভোল্ট? বিভব পার্থক্য কত ভোল্ট? 8 বিয়োগ এই যে ড্রপ, এর অ্যাক্রসের ড্রপ, তাহলে 8 থেকে 2 বাদ যাবে, তাহলে 8 থেকে 2 ভোল্ট বাদ যাবে, 6 ভোল্ট। তাহলে এই পয়েন্ট হবে +6 ভোল্ট, আর এই পয়েন্ট হচ্ছে 0 ভোল্ট। এই যে এই পয়েন্ট হচ্ছে 0 ভোল্ট, এইটুকু বুঝলেই হবে। এটা কি সবাই বুঝছো? এই পয়েন্ট কিন্তু 6 ভোল্ট, 8 ভোল্ট না, আর এই পয়েন্ট হচ্ছে 0 ভোল্ট। কি ক্লিয়ার? তাহলে এবার আমি এই সার্কিটটাকে আরেকবার একটু আঁকতেছি, আরেকবার একটু এই সার্কিটটাকে আঁকতেছি। 2 4, 2 ওহম 4 ওহম, 2 ওহম 4 ওহম, এটা 4 ওহম 2 ওহম, আর এইখানে যে ব্যাটারিটা আছে, তাহলে এইটা +6 ভোল্ট 0 ভোল্ট। এই যে, তো এটা যদি 0 ভোল্ট হয়, দেন এটাও তো 0 ভোল্ট। এটা যদি +6 হয়, তাহলে এটাও তো +6 ভোল্ট। এবার কারেন্ট এর মধ্যে দিয়ে কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। তো সেই কারেন্ট এর মধ্যে দিয়েও যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। কারেন্ট কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে ভিপি, আর এটা হচ্ছে ভিকিউ, ভিপি আর ভিকিউ, ভিপি আর ভিকিউ। তাহলে ভালো করে এবার খেয়াল করো, এই পয়েন্টের বিভব 6 ভোল্ট, সবাই একবার তাকাও, একটা বুঝে নাও, বাকিটা এমনি বুঝে দেবা। এই পয়েন্ট 6 ভোল্ট, এই পয়েন্ট ভিপি, কারেন্ট এদিকে যাচ্ছে, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে ভালো করে দেখো, 6 মাইনাস ভিপি ইকুয়াল টু আই আর, আই এর মান 1 আর এর মান 2। বুঝছো কিনা? এটা কি সবাই বুঝছো? এই পয়েন্টের বিভব কত? 6 ভোল্ট, আর এই পয়েন্টের বিভব ভিপি, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এটা উচ্চ এটা নিম্ন, তাহলে বিভব পার্থক্য 6 বিয়োগ ভিপি, বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর। কমেন্ট করো বুঝছো কিনা? এস, ওকে। তাহলে অতএব ভিপি বের করতে হবে। তাহলে অতএব ভিপি, ভিপি ওই পাশে গেল 6 বিয়োগ 2, তাহলে ভিপি হচ্ছে 4 ভোল্ট, ভিপি 4 ভোল্ট। এবার আসো ভিকিউ, ভিকিউ, তাহলে 6 বিয়োগ ভিকিউ, 6 বিয়োগ ভিকিউ, তাহলে 1 গুণ 4, তাহলে ভিকিউ হচ্ছে 6 বিয়োগ 4, 2 ভোল্ট। এবার তুমি বলো, ভিপি ইজ গ্রেটার দেন ভিকিউ, ভিপি ইজ বেটার দেন ভিকিউ, তাহলে পি থেকে কারেন্ট কিউ এর দিকে যাবে, পি থেকে কিউ এর দিকে তড়িৎ প্রবাহ চলবে। এই তো
এইবার শোনো, এটা তো ম্যাথ করার নিয়ম, কিভাবে পরীক্ষা আসলে করবা সেটা দেখাই দিলাম। এটার উত্তর আমি এমনিই জানতাম, কোশ্চেন দেখে আমি বুঝে গেছিলাম কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা কোশ্চেন দেখে বুঝে গেছিলাম। কেমনে কেমনে কোশ্চেন দেখে বুঝে গেছি কেমনে? আসো তো ফিল করি ব্যাপারটা, কোশ্চেন দেখে কিভাবে বুঝে গেছি যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে। দেখো খেয়াল করো, এটা 2 4, এটা 4 2, তার মানে এই লাইনে রোদ যা, এই লাইনে রোদ তাই, তাই না? এই লাইনে রোদ যা, এই লাইনে রোদ তাই। তাহলে তো বুঝে গেছি এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, এই লাইনে যে কারেন্ট যাবে, এই লাইনে সেই কারেন্টই যাবে, সে একই কারেন্টই যাবে, কারেন্ট একই থাকবে। এইবার আসো, এই বিন্দুটা তো এই লাইনের আর এই লাইনের কমন বিন্দু, তাই না? আর এটা যেহেতু উচ্চ বিভব প্রান্ত, তাহলে কারেন্ট এদিক দিয়ে এসে ভাগ হয়ে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই বিন্দুর বিভব ধরো ঘোড়ার ডিম, এই বিন্দুর বিভব কিছু একটা, আমি জানি না কি, ধরো এই বিন্দুর বিভব কিছু একটা, তাহলে সেখান থেকে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, এর মধ্য দিয়েও কারেন্ট যাবে, সেম কারেন্ট যাবে, সেম কারেন্ট। রোধ কম, দেখো এর রোধ কম আর এর রোধ বেশি, তাহলে যেহেতু এর রোধ কম, এ ভোল্টেজ ড্রপ করবে কম, আর যেহেতু এর রোধ বেশি, এ ভোল্টেজ ড্রপ করবে বেশি, তাহলে এখানকার বিভব থেকে এ ড্রপ করবে কম, তাহলে এ যদি কম ড্রপ করবে তাহলে এখানে বেশি থাকবে, আর এ ড্রপ করবে বেশি, তাহলে এখানে কম থাকবে, তাহলে এটা বেশি এটা কম, এর বিভব বেশি এর বিভব কম, কারেন্ট পি থেকে কিউ এর দিকে যাবে, শেষ। এই তো হয়ে গেল। কি বুঝতে পারছো? ফিল করতে পারছো? গুড। তাহলে পি থেকে কিউ এর দিকে যাবে। হ্যাঁ, এটা কিন্তু বোর্ড কোশ্চেনে আসে। হ্যাঁ, এটা কিন্তু বোর্ড কোশ্চেনে আসে। তো এবার আর একটা এমসিকিউ টাইপ কোশ্চেন তোলো, এমসিকিউ টাইপ কোশ্চেনটা তোলো, অপশনগুলো না তুললেও চলবে, তোলো। কি বলছে? কিউ আধান বিশিষ্ট একটি গোলককে, কিউ আধান বিশিষ্ট একটি ধরো ক্ষুদ্র চার্জিত গোলক, যেহেতু আধান বিশিষ্ট গোলক তাহলে চার্জিত গোলক, অপরিবাহী সুতার সাহায্যে বেঁধে এভাবে ঘোরানো হচ্ছে। কত কৌণিক বেগে? ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। তাহলে এর জন্য উৎপন্ন তড়িৎ প্রবাহ, অনেক কথা ভাই তড়িৎ প্রবাহ কেন হবে? কেন? চার্জ তো গতিশীল, চার্জ যদি গতিশীল থাকে, এভাবে যদি ঘোরানো হয়, চার্জ যদি গতিশীল থাকে, তো গতিশীল চার্জ মানেই তো তড়িৎ প্রবাহ, সহজ কথা। ঠিক আছে, তাহলে আমরা একটু চিত্র আঁকি। ধরো একটা চার্জকে এরকমভাবে একটা বৃত্তাকার পথে দড়িতে বেঁধে ঘোরানো হচ্ছে, এটা অপরিবাহী, সুতরাং এটা আমার আর আঁকার দরকার নেই, আমি শুধু বৃত্তপথ এবং চার্জটাকে আঁকি। ধরো এইটা হচ্ছে চার্জ, ধরো এটা কিউ পরিমাণ চার্জ, এটাকে এইভাবে বৃত্তাকার পথে এভাবে ঘোরানো হচ্ছে ওমেগা কৌণিক বেগে। তাহলে এখন উৎপন্ন তড়িৎ প্রবাহ, ঠিক আছে, উৎপন্ন তড়িৎ প্রবাহ। তাহলে তুমি এখানে অনেক ভাই এখানে তার তো নেই, এই পথটাই একটা তার, এই পথটাই একটা তার হিসাবে কাজ করবে, এই পথটাই হচ্ছে পরিবাহী তার হিসাবে কাজ করবে। এইভাবে চার্জটা তো ঘুরতেছে, চার্জটা এভাবে ঘুরতেছে, চার্জ চলাচল করতেছে। তাহলে তুমি এখানে একটা একটা জাস্ট একটা পোর্শন চিন্তা করো, একটা কাল্পনিক পোর্শন, ধরো এরকম একটা কাল্পনিক পোর্শন চিন্তা করো, ধরো এটাই হচ্ছে তড়িৎবাহী তার, এটা হচ্ছে তড়িৎবাহী তারের একটা অংশ। তো আমার চাইছে তড়িৎ প্রবাহ, ভাই তড়িৎ প্রবাহ মানে কি? আই ইকুয়াল টু কি? কিউ ডিভাইডেড বাই টি, তাই না? আই ইকুয়াল টু কি? কিউ ডিভাইডেড বাই টি। তো আমার এখানে কিউ বসাইতে হবে আর টি বসাইতে হবে, যে সময়ে চার্জটা প্রবাহিত হচ্ছে। এবার তুমি টিটা নিয়ে একটু ভাবো তো, টিটা নিয়ে একটু ভাবো। আই ইকুয়াল টু কিউ বাই টি, কিউ তো কিউ, টিটা নিয়ে একটু ভাবো, আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। এই টিটা নিয়ে ভাবো যে টিটা কোন টি হইতে পারে? টি হচ্ছে সেই সময় যে সময়ের মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি এখানে যে পরিমাণ চার্জ বসাবা, সেই পরিমাণ চার্জই ওই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে ওই সময় যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা জিনিস তাকাও, বোর্ডে তাকাও, দেখো তো এইখান থেকে কিউ পরিমাণ চার্জটা গেল, কিউ পরিমাণ চার্জটা গেল এখানে গিয়ে, সেই কিউ পরিমাণ চার্জ আবার ঘুরে আবার এইখানে আসছে, আবার কিউ পরিমাণ গেল। তাহলে একটা কিউ পরিমাণ চার্জ, এই যে কিউ পরিমাণ চার্জ, শুধু কিউ পরিমাণ চার্জ যাইতে তাহলে তার কত সময় লাগলো?
পুরো পথ ঘুরে আসার সময়টাই তার লাগলো, পুরো পথ ঘুরে আসার সময়টাই লাগলো। তারপরে আবার আবার টি মানে পর্যায়কাল, এই পর্যায়কাল সময় পর পর কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, পর্যায়কাল সময় পর পর কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, পর্যায়কাল সময় পর পর কিউ পরিমাণ চার্জ যাচ্ছে। তাহলে এই পর্যায়কাল সময়ে কতটুকু চার্জ যাচ্ছে? কিউ পরিমাণ চার্জই যাচ্ছে। পর্যায়কাল সময় কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, একটা পূর্ণ ঘূর্ণনের যে সময় সেই সময়েই কিউ পরিমাণ চার্জ যাচ্ছে। তুমি দেখো একটা পূর্ণ, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এভাবে ঘোরাচ্ছ, এই টি সময়ে কোনো একটা পোর্শনের মধ্য দিয়ে, কোনো একটা সার্টেন পোর্শন, ধরো এরকম একটা অংশ আমি চিন্তা করলাম, আমি বললাম এই যে আমি এরকম একটা অংশ চিন্তা করলাম, বলো এই যে তুমি একবার ঘুরাই নিয়ে আসতেছো, এই টি সময়ের মধ্যে কি পরিমাণ চার্জ এর মধ্য দিয়ে যাচ্ছে? তাহলে এই টি সময়ে এই কিউ পরিমাণ চার্জই তো এর মধ্য দিয়ে যাচ্ছে। কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে টি সময়ে কিউ পরিমাণ চার্জ, যে বড় টি মানে পর্যায়কাল। এবার আমাদের অপশন আছে ওমেগা দিয়ে, তাহলে টিকে ভাঙতে হবে, আর টি তো পর্যায়কাল, টি ইকুয়াল টু 2π ডিভাইডেড বাই ওমেগা, কত সহজ। তাহলে ওমেগা নিচে 2π ডিভাইডেড বাই ওমেগা, ওমেগা উপরে কিউ ওমেগা ডিভাইডেড বাই 2π, কিউ ওমেগা ডিভাইডেড বাই 2π, অপশন এ। আর একটু ভাঙা যায়, ওমেগাকেও যদি আমরা ভাঙি, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, তাহলে কিউ ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, তাহলে কিউ ভি ডিভাইডেড বাই 2π আর। এটাও কিন্তু অপশন থাকতে পারতো, তো যেহেতু আমাদের অপশন এটা আছে তো এটাই অ্যান্সার। এটাও থাকতে পারতো আর কি, তখন বলতো ওমেগা কৌণিক বেগে না, তখন বলতো ভি বেগে ঘোরানো হচ্ছে, মানে রৈখিক বেগ ভি দিয়ে দিত। ঠিক আছে, আইআইটি এমসিকিউ মনে হচ্ছে, হ্যাঁ এটা আইআইটি এমসিকিউ, ঠিক আছে, ইন্ডিয়ান বইয়েরই। ওকে, তাহলে আগাই সামনে আগাই, আগাই সামনে আগাই, দেখি কি আছে। বর্তনীর প্রতিটি রোধের প্রবাহ নির্ণয় করো। নাও করো, এটা তোমাদের করতে দিব, এটা আমি করে দিব না, এটা আমি করে দিব না, কাহিনী আছে, সুতরাং তোমরা করো। নাও ম্যাথ তুলবা 10 সেকেন্ডে আর করবা 20 সেকেন্ডে, ম্যাথ তুলবা 10 সেকেন্ড, করবা 20 সেকেন্ড। টি ব্যাপারটা আর একবার বুঝান। দেখো একটা চার্জকে ঘোরানো হইতেছে, ঘোরানো হইতেছে, তো তুমি এখানে একটা পয়েন্ট চিন্তা করো, চার্জ এভাবে ঘুরতেছে, একবার ঘুরে আসতে পর্যায়কাল সময় লাগে, তাহলে এই পর্যায়কাল সময়ে একবার চার্জটা ঘুরতেছে, কতটুকু চার্জ? কিউ পরিমাণ চার্জ, আই ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে কিউ এর জায়গায় কিউ আর টি এর জায়গায় পর্যায়কাল সময়টা বসেছি, বুঝা গেছে? ওকে, দেখো সুন্দর একটা বর্তনী আছে, বলছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ নির্ণয় করো। তো কেমনে করবা? এটা হুইটস্টোন ব্রিজ, তাই না? 1-2 অনুপাত কত? হাফ। 2-4 অনুপাত কত? হাফ। তাহলে অনুপাত হাফ, অনুপাত হাফ, এই লাইনের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এটা মুছে দাও, এটা মুছে দাও, দিলা মুছে। এবার কারেন্ট বের করো, কত সহজ, কি ইজি কোশ্চেন, বুঝতে পারছো? এটা না পারলে হবে? বলো, এখানেই হচ্ছে কাহিনী। তুমি যদি এটা মুছে দাও, এটা তো রোদ, এটা তো ব্যাটারি না, কারেন্ট কোত্থেকে আসবে? কারেন্ট তড়িৎ প্রবাহ হওয়ার জন্য অ্যাটলিস্ট তো ব্যাটারি লাগবে, তড়িৎ প্রবাহ হওয়ার জন্য অ্যাটলিস্ট ব্যাটারি তো লাগবে, তাই না? তো ব্যাটারি তো নেই। এইবার শোনো, এটা হুইটস্টোন ব্রিজই, কিন্তু একটু অন্যভাবে আঁকা হয়েছে। এই যে আমি যদি এই জিনিসটাকে এইভাবে আঁকতাম, দেখো তো, ধরো এটা 1, এটা 2, এই যে 1 2, আর এটা 2, এটা 4। চলতরিতের একটা ব্যাপার হচ্ছে সার্কিট এমনভাবে আঁকা থাকবে তুমি ঘাবড়ে যাবা, কিন্তু ওই জিনিস তুমি পারো। এই 2 বিন্দুর মাঝে একটা ব্যাটারি, তো আমি ব্যাটারিটাকে এই যে এই বিন্দু আর এই বিন্দুর মাঝেই তো না, তো এইভাবে আঁকি, সমস্যা কি? এখানে আঁকি, এখানে আঁকি, এই যে 8 ভোল্ট ব্যাটারি, আর এই বিন্দু আর এই বিন্দুর মাঝে 5 ওহম রোধ, তাই না? এই বিন্দু আর এই বিন্দুর মাঝে, এই যে 2 আর 4-এর মাঝখানে, 1 আর 2-এর মাঝখানে, তাহলে 2 আর 4-এর মাঝখানে, 1 আর 2-এর মাঝখানে, এইখানে রোধটা বসাই দিই, কত? 5 ওহম। কি কথা কি বুঝছো? এবার দেখো তো চেনো কিনা, চেনো? এই যে পি, এটা 8 ভোল্ট ছিল, আচ্ছা এই যে ধরো, আচ্ছা যেভাবেই চিন্তা করো না কেন, পি কিউ আর এস,
দেখো, তাহলে এইবার তো চেনা চেনা লাগে। এবার তুমি অনুপাত দেখো, 1/2 হাফ, 2/4 হাফ। ঠিক আছে, তাহলে এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। আর এবার তো ম্যাথ হয়ে গেছে, এই রোধের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায় এটা মুছে দিলাম, নাই, থাকা না থাকা সমান কথা। তাহলে তখন 1 আর 2 3, 3 ওহম, 2 আর 4 6 ওহম, 2 আর 4 6 ওহম, এটা 8 ভোল্ট, এটা 8 ভোল্ট। তাহলে এবার কারেন্ট বের করতে হবে, কারেন্ট I1 I2। তাহলে 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট I1 8/3 অ্যাম্পিয়ার, 6 ওহমের মধ্য দিয়ে কারেন্ট I2 8/6, তাহলে 4/3 অ্যাম্পিয়ার। এই তো হয়ে গেল, শেষ। কি বুঝলা? আর এই যে 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত? 0, এর কারেন্ট 0, এর কারেন্টও লিখবা, এর কারেন্ট 0, শূন্য কারেন্ট। দাদা 5 ওহম কেমনে আসলো মাঝখানে? ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 ওহম কেমনে আসলো মাঝখানে? 5 ওহম কই ছিল? 1 আর 2 এর মাঝখানে এই বিন্দু, আর 2 আর 4 এর মাঝখানে এই বিন্দু, এই দুই বিন্দুর মধ্যেই তো ছিল। তো এই যে 1 আর 2 এর মাঝখানে এই বিন্দু আগে আঁকা ছিল এইভাবে, পাগল, এই দেখ, আগে আঁকা ছিল এইভাবে, এই যে এইভাবে আঁকা ছিল, আর এই ব্যাটারিটাকে এইভাবে আঁকা ছিল। তা আমি এবার কি করছি, ব্যাটারিটাকে এইভাবে এঁকে বাইরে নিয়ে গেছি, আর রোদটাকে ধরে ভিতরে ঢুকাই দিছি, এই। ঠিক আছে, আঁকছি, আঁকতে হবে এগুলা, কিন্তু এই যে এইভাবে বুঝতে হবে, একেবারে এই জায়গায় কাজটা হইতে হবে। ওকে, আচ্ছা, একজন বলছে পার প্রতিরোধে কারেন্ট কতই, পাগল, এই যে 3 ওহম, এটা তো 3 ওহম, তো 3 ওহম কোত্থেকে আসছে? 3 ওহম হচ্ছে 1 আর 2, 1 আর 2, ঠিক আছে। তাহলে 1 ওহম আর 2 ওহম, এদের কারেন্ট হচ্ছে I1। আর এটা 2 আর 4 এর তুল্য, এই যে 2 আর 4 এর তুল্য হচ্ছে 6, তাহলে 2 ওহম ও 4 ওহম, এদের জন্য 6, ঠিক আছে। ওকে, নেক্সট করো, এটা তোলো, সার্কিটটা তোলো, তুলে তুল্যরোধ বের করবা, আর এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধটা বের করতে হবে। এটা আবার কি ভাই? এটা একটা সার্কিট, সুন্দর সার্কিট, খুবই সুন্দর আঁকছি, সেই হয়েছে, তাই না? তোমরাও আঁকো, সুন্দর করে আঁকো। দাদা শান্ট কখন পড়াবেন? কালকে পড়াবো শান্ট, পরের ক্লাসে পড়াবো, পরের ক্লাসে শান্ট পড়াবো, অ্যামিটার ভোল্ট মিটার পড়াবো। তুলছো? এবার বলো, সলভ করতে পারছো? তুলছো বুঝলাম, কিন্তু সলভ করতে কি পারছো? সলভ করতেও পারা উচিত। কেন পারা উচিত? কারণ এগুলো করাইছি তো, ঠিক আছে, এগুলো করানো হয়ে গেছে। এটা হুইটস্টোন ব্রিজ। কোথায় হুইটস্টোন ব্রিজ? এইখানে হুইটস্টোন ব্রিজ, এই যে এটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। দেখো 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 হুইটস্টোন ব্রিজ কিভাবে, এই যে 1 2, তাহলে অনুপাত হাফ, 2 4, অনুপাত কত? হাফ। তাহলে এই 8 ওহমের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, ঠিক আছে। এই 8 ওহম বাদ, এটা থাকা না থাকা সমান কথা সার্কিটে। তাহলে 8 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে 8 ওহমের মধ্য দিয়ে যদি কারেন্ট না যায়, এই যে 8 ওহমকে মুছে ফেলে দিলাম, এই থাকা না থাকা সমান কথা। 8 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে 1 আর 2 4, এবার আসো তুল্য হিসাব নিকাশ। এটা 6, এটা 12, 6, এটা 12, এটা 10, 2 আর 4 6, 6, 1 আর 2 3, এটা হচ্ছে 3, তারপরে এখানে হচ্ছে 4, এটা 4, এটা বি আর এটা এ। ওকে, এবার 6 আর 3 তুল্য করব, 3 6 18 ভাগ 9, 2, 6 আর 3 তুল্য করলে 2,
ঠিক আছে 2, তাহলে এই দুইটা সমান্তরালে এদের তুল্য 2 ওহম। তাহলে সার্কিটটা যদি আরেকবার রাখি 6, 12, তাহলে এখানে কত আসবে? এখানে আসবে 2, এটা 10, এটা 2, এটা 4, এটা বি, এটা এ। তাহলে এবার দেখো 2 আর 4 আবারও হুইটস্টোন ব্রিজ, ডাবল হুইটস্টোন ব্রিজ। 2, 4 অনুপাত হাফ, 6, 12 অনুপাত হাফ, 10-এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, 10-এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে এটা বাদ। তাহলে 2 আর 4 6, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, এটা এ, এটা বি, তাহলে আর এ বি, 18 ইনভার্স, 6 ইনভার্স, টোটালটার ইনভার্স, 18 ইনভার্স প্লাস 6 ইনভার্স, টোটালটার ইনভার্স, 4.5 ওহম। ঠিক আছে, ওকে। নাও তোলো, দ্রুত তোলো, তাড়াতাড়ি তোলো দাদা। টপিকগুলা শেষ করে এগুলো করালে ভালো হতো। এই কে ফোন দিল? হ্যাঁ জানেন, বলো। হয়েছে, তুলছো? ওকে, এবার আসো, দেখো আর একটা সুন্দর কিউট সার্কিট, আর একটা সুন্দর কিউট সার্কিট দেখছো? এখানে এ আর বি এর তুল্য রোধ বের করতে হবে। আর 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 2R 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 3R 3R 4R 4R 4R, কত সুন্দর না কম্বিনেশন, তাই তো? পারা যাবে কিনা? এটা তুমি যে কোনো কনসেপ্ট দিয়ে করতে পারো, হুইটস্টোন ব্রিজ কনসেপ্ট দিয়ে করতে পারো, আবার সিমেট্রি কনসেপ্ট দিয়েও করতে পারো। দেখো এটা কিন্তু মিরর সিমেট্রি, দেখো এখান থেকে যদি আমি কেটে দিই, মাঝখান দিয়ে কেটে দিই, তাহলে কিন্তু মিরর সিমেট্রি, তাই না? দেখো এই পাশে যতটুকু আছে ঠিক এই পাশেও ততটুকুই আছে, তাহলে কিন্তু মিরর সিমেট্রি। মিরর সিমেট্রিতে ব্রাঞ্চ কারেন্ট সেম থাকবে, তাহলে এখান থেকে যে কারেন্ট আসবে সেই কারেন্ট এই লাইনের মধ্যে এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে। এবার এর মধ্যে যে কারেন্ট এইখানে সেই কারেন্ট, এর মধ্যে যে কারেন্ট এখানে সেই কারেন্ট, এর মধ্যে যে কারেন্ট এখানে সেই কারেন্ট, তাহলে এই লাইনের মধ্যে কারেন্টটা কি থাকবে, এই লাইনের মধ্যে কারেন্টটা কি থাকবে, এই লাইনের মধ্যে কারেন্টটা কি থাকবে, বুঝছো? যদি কারেন্ট একই থাকে এই লাইনের মধ্যে আর এই লাইনের মধ্যে, যদি কারেন্ট একই থাকে, তার মানে এই রোধ আর এই রোধের মধ্যে কোনো কারেন্ট যাবে না।
এই লাইন আর এই লাইনের মধ্যে যদি কারেন্ট সেম থাকে তাহলে এই রোধের মধ্যে কোনো কারেন্ট যাবে না। এবার বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। বুঝে গেছো না কি করতে হবে? তাহলে এই রোধ বাদ, এই রোধ বাদ। এই তো। আবার কেউ যদি মনে করো না ভাই এভাবে দেখবো না, এভাবে চিন্তা করবো না, তাহলে তুমি টুকরো টুকরো হুইট স্টোন বীজ চিন্তা করো। টুকরো টুকরো হুইট স্টোন বীজ, যে এর মধ্যে অনেকগুলো টুকরো টুকরো হুইট স্টোন বীজ আছে। দেখো, যেমন দেখো প্রথমে এই চারটা নিয়ে একটা হুইট স্টোন বীজ। দেখো দেখো R/R 2R/2R। আবার এই চারটা নিয়ে একটা হুইট স্টোন বীজ। দেখো এই যে এই চারটা, তাহলে R/R 2R/2R। ঠিক একইভাবে এই যে হুইট স্টোন বীজ 2R/2R 4R/4R, তারপরে 2R/2R 4R/4R। ঠিক আছে, তার মানে এই রোধ বাদ, এদের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এটা খুলে ফেললাম, এটা খুলে ফেললাম, এটা খুলে ফেললাম, এইটা খুলে ফেললাম, শেষ। এবার সার্কিট সলভ। তাহলে উপরের লাইনে হইল R 3R 2R তাহলে 6R, 4R 3 4 12 12R। এবার এরা সমান্তরাল, তাহলে R ইকুইভ্যালেন্ট এটা ইকুয়াল টু 1/3R 1/6R 1/12R তার ইনভার্স। তো ভাই 1/R নিলাম কমন, 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স, 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 12 ইনভার্স দিয়ে পুরোটার ইনভার্স, তাহলে 12/7R। দেখো তো আসছে 12/7R আসছে। ওকে, তো দেখছো কত সহজ? তাহলে এগুলো কিন্তু পারতে হবে পরীক্ষা আসলে। এবার একটা কোশ্চেন বাংলা লিখো তো, একটা কোশ্চেন বাংলা লিখো। কোনো বর্তনীতে 12 ওহম রোধ যুক্ত করায় 12 ওহম রোধ যুক্ত করায় প্রবাহ 5:3 অনুপাতে কমে। 5:3 অনুপাতে কমে। বর্তনীর রোধ কত? এবার আর কত রোধ কিভাবে যুক্ত করলে, আর কত রোধ কিভাবে যুক্ত করলে প্রবাহ অর্ধেক হবে? প্রবাহ অর্ধেক হবে। আর কত রোধ কিভাবে যুক্ত করলে প্রবাহ অর্ধেক হবে? কোন বর্তনীতে 12 ওহম রোধ যুক্ত করায় প্রবাহ 5:3 অনুপাতে কমে। বর্তনীর রোধ কত? আর কত রোধ কিভাবে যুক্ত করলে প্রবাহ অর্ধেক হবে? আচ্ছা, আমাদের বলছে কোন বর্তনীতে 12 ওহম রোধ যুক্ত করায় প্রবাহ 5:3 অনুপাতে কমে। কিভাবে যুক্ত করায়? রোধ আমি কিভাবে যুক্ত করছি, শ্রেণীতে নাকি সমান্তরালে? জানি সেটা না, সেটা কিন্তু বলা নাই। বলা নাই মানে বুঝে নিতে হবে। প্রবাহ 5:3 অনুপাতে কমে, 5:3 কমে। তাহলে কিভাবে যুক্ত করলে কমে? শ্রেণীতে যুক্ত করলে। রোধ বাড়াইলে কারেন্ট কমে, তাহলে শ্রেণীতে যুক্ত করলে কারেন্ট কমে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে এই যে বর্তনীর রোধ ধরলাম R, ঠিক আছে, বর্তনীর রোধ ধরলাম R। তাহলে এর সাথে এর দুই প্রান্তের বিভব ধরো V, ঠিক আছে, তো এর মধ্যে কারেন্ট ছিল ধরো I1। এবার এই R এর সাথে 12 ওহম রোধ যুক্ত করছে। অবশ্যই শ্রেণীতে, না হলে প্রবাহ কমবে কেন? তাহলে আমি কিন্তু ভি এর কোনো চেঞ্জ করি নাই। বর্তনীর যে তড়িৎচালক শক্তি বা সাপ্লাই ভোল্টেজ তার কিন্তু কোনো চেঞ্জ করি নাই। বলছি কোথাও চেঞ্জ করছি না, শুধু রোধ বাড়াই দিছি। রোধ বাড়াই দেওয়ার কারণে বিভব একই আছে কিন্তু কারেন্ট কমে গেছে।
তাহলে এর যে কারেন্ট সেই কারেন্ট হচ্ছে I2। তাহলে দেওয়া আছে আয়ন আয়ন ইস টু I2 হচ্ছে 5:3। ওকে, তাহলে এখন আমাদের কি বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। এখানকার যা ভি এখানকারও তাই ভি, তাহলে ভি সমান সমান ভি, এটা একটু লিখলাম বাই ভি ইকুয়াল টু IR। তাহলে আয়ন আর ভি ইকুয়াল টু IR, তাহলে I2 R+12। ওকে, তাহলে আয়ন ডিভাইডেড বাই I2 R+12 ডিভাইডেড বাই R। তাহলে আয়ন বাই I2 মানে 5/3, 5/3 R+12 ডিভাইডেড বাই R, 5R -3R, 3 × 12 = 36। তাহলে অতএব R ইকুয়াল টু 18। ঠিক আছে, R ইকুয়াল টু 18 হয়ে গেল। এবার আরেকটা কোশ্চেন আসছে এর সাথে, বলছে আর কত রোধ, মানে এখানে আর কত রোধ দিলে প্রবাহ অর্ধেক হবে। আচ্ছা, প্রবাহ কি অর্ধেক হয়েছে? হয়েছে কি প্রবাহ অর্ধেক? না তো। 5:3 মানে কি অর্ধেক? না, 5:2.5 হলে অর্ধেক। তাহলে অর্ধেক করার জন্য আরেকটু রোধ দিতে হবে। রোধ দিলে, রোধ যুক্ত করলে, শ্রেণীতে যুক্ত করলে কারেন্ট কমছে, 5 থেকে 3 হয়েছে, 5:3 অনুপাতে কমছে। আমার লাগবে অর্ধেক, অর্ধেক তো হয়নি, 5:2.5 হলে হয়তো অর্ধেক। তাহলে অর্ধেক করতে হবে, আরেকটু রোধ বাড়াই দাও। ঠিক আছে, তাহলে আরেকটু রোধ বাড়াই দিতে হবে। তাহলে এবার আসো আরেকটু রোধ বাড়াবো আমরা। তাহলে আর, ঠিক আছে, প্রথম চিত্রটা কি আগে, আর ছিল ভি, কারেন্ট I1। এবার আর তার সাথে দিলাম 12, প্রবাহ অর্ধেক হলো না, আরও দিতে হবে, দিলাম X পরিমাণ, দিলে গিয়ে এবার হবে প্রবাহ অর্ধেক। তাহলে এবার প্রবাহ I2। তো ভাই I2 হবে পূর্বের কারেন্ট I1-এর অর্ধেক। ঠিক আগের মতো ভি তো সেম রাখছি, তো ভাই ভি সমান সমান, এবার ভি ইকুয়াল টু IR, আয়ন আর এর মান কি একবার বসাই দিই 18, আর এর মান একবার বসাই দিলাম 18, ভি ইকুয়াল টু IR। তাহলে I2 আর এর মান 18 যোগ 12 যোগ X। ঠিক আছে, তাহলে 12 আর 18 36। আচ্ছা, আয়নই থাকুক, I2 হচ্ছে আয়ন বাই 2, 18 যোগ 12 30 যোগ X। আয়ন কাটা, 18 দুগুণে 36, 30 প্লাস X, তাহলে X ইকুয়াল টু 36 বিয়োগ 30, 6 ওহম। X ইকুয়াল টু হচ্ছে 6 ওহম। তাহলে আরও কত রোধ দিতে হবে? 6 ওহম। কিসে? শ্রেণীতে। তাহলে আরও 6 ওহম রোধ শ্রেণীতে যুক্ত করলে প্রবাহ অর্ধেক হবে। এই বুঝছো? এটার অ্যান্সার আমি মুখে মুখে দিতে পারি, জানো কেমনে? ভি সেম রাখছি, ভি ইকুয়াল টু IR। তাহলে রোধ বাড়ালে কারেন্ট কমবে। তাকাও সবাই বলে থাকো, রোধ বাড়ালে কারেন্ট কমবে। রোধের সাথে কারেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। রোধ যুক্ত করবা, কারেন্ট কমে যাবে। ঠিক আছে, রোধের সাথে প্রবাহের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে এইবার একটা জিনিস চিন্তা করো, রোধ যদি আমি দ্বিগুণ করি তাহলে কারেন্ট অর্ধেক হবে। আমার তাই তো করতে হবে, আমার কারেন্টকে তো অর্ধেক বানাইতে হবে। তাহলে কারেন্টকে অর্ধেক বানাইতে গেলে রোধকে দ্বিগুণ করতে হবে। তো রোধ আছে কত? রোধ ছিল কত? 18 ছিল, এই যে 18 ছিল। তাহলে রোধ দিতে হবে কত? রোধ কত করতে হবে? দ্বিগুণ, দ্যাট মিনস 36। বুঝছো? আর আরেকবার বলতেছি, ভালো করে শোনো, কারেন্ট অর্ধেক করতে হবে, তাহলে রোধ দ্বিগুণ, 18 আছে, 36 বানাইতে হবে। তো তুমি দিছো কত? কেবল দিছো কত? 12। তো 12 দিলে 30 হয়েছে, বানাইতে হবে 36। তাহলে আরো কত দিতে হবে? আরো দিতে হবে 6। কি বুঝছো? মুখে মুখে হয়ে গেল। কারেন্টকে অর্ধেক করতে হবে, তাহলে রোধকে দ্বিগুণ করো। তো রোধ দ্বিগুণ হচ্ছে 18 দ্বিগুণ 36। তো তুমি যুক্ত করছো 12, তো 12 যুক্ত করে হইলো 30। তাহলে আর কত লাগবে? 36 হইতে 6, অ্যান্সার 6। ঠিক আছে, বসে বুঝি নাই, মাইর দিব কিন্তু কারেন্ট অর্ধেক, তাহলে রোধ দ্বিগুণ বানাইতে হবে। তো বর্তনী রোধ কত ছিল? এই আর এর মান কত ছিল? 18।
18কে বানাইতে হবে 36, তাহলে 18কে 36 বানাইতে গেলে কত দিতে হবে? আরো 18 দিতে হবে। তো তুমি দিছো কত? 12, তাহলে বাকি আছে কত? 6। এটা বুঝে নাই, মাই দিব। এটা না বুঝলে বিয়ে হবে না তোমার। এবার দেখো এখানে একটা সার্কিট আছে, প্রশ্ন হচ্ছে এই যে ভি লেখা আছে এই পয়েন্টের বিভবটা কত, ভি কত, ভি এর মান বের করো। এই সার্কিটে ভি এর মানটা বের করতে হবে, খুব ইজি কোশ্চেন। এই সার্কিটে ভি এর মানটা বের করতে হবে। বলো তো কিভাবে বের করবা, কোন সূত্র দিয়ে বের করতে পারো? চিন্তা করো তো, আগে চিন্তা করে আমাকে বলো কোন সূত্র দিয়ে তুমি ওইখানে ভি এর মানটা বের করতে পারো। ইয়েস, কেসিএল, কারণ এটা একটা নোড, আর নোডে কারেন্টের অ্যালজেব্রিক সাম শূন্য, অর্থাৎ যতটুকু কারেন্ট আসলো সমান সমান ততটুকু কারেন্ট চলে গেল। তাহলে এই সূত্রটা আমরা খাটাবো, তাহলে কেসিএল অ্যাপ্লাই করবো। এর কথা হচ্ছে ভাই কারেন্টের তো কোনো ডিরেকশন মান টান কিচ্ছু বলা নাই, দেওয়া নাই, লাগবে না, ধরে নাও। লাগবে না, তুমি তোমার ইচ্ছা মতো ধরে নাও। ধরো আমি ধরলাম এই কারেন্ট হচ্ছে I1 আসলো, এই দিক দিয়ে কারেন্ট ধরো I2 আসলো, আর এই দিক দিয়ে কারেন্ট ধরো I3 চলে যাচ্ছে, ধরে নিলাম। তুমি যদি মনে করো না ভাই আমি এটা ধরবো না, আমি ধরে নিব ধরেন I1 আসলো, তারপরে I2 চলে যাচ্ছে, তারপরে ধরেন I3 চলে যাচ্ছে, আমি এটা ধরে নিব, ধরো, কোনো আপত্তি নেই। আমাদের ভি এর মানটা বের করতে হবে। তাহলে এই নোডে কেসিএল খাটিয়ে পাই, কেসিএল খাটিয়ে কি পাচ্ছি? I1 আসলো আর চলে গেল I2 এবং I3 চলে গেল, ঠিক আছে, চলে গেল I2 এবং I3। তাহলে এবার আসো I1 এইদিকের ডিরেকশন, তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব 8 ভোল্ট, নিম্ন বিভব ভি। তাহলে I1 ইকুয়াল টু এই যে ডেল ভি মানে ভি ডিভাইডেড বাই আর। তো ডেল ভি হচ্ছে 8 বিয়োগ ভি ডিভাইডেড বাই আর হচ্ছে 2, বুঝছো? ভি ইকুয়াল টু আইআর। এই যে এইখানে ভি ইকুয়াল টু আইআর খাটাইছি, কারেন্ট যেহেতু এদিকে আসতেছে তার মানে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। উচ্চ বিভব 8 ভোল্ট বিয়োগ নিম্ন বিভব ভি ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে কারেন্ট, ভি ইকুয়াল টু আইআর আর কি। তাহলে আয়ন হচ্ছে 8 মাইনাস ভি ডিভাইডেড বাই 2। তাহলে তুমি বলো তো দেখি এবার I2 কত হবে? I2 এদিকে যাচ্ছে, এটা উচ্চ এটা নিম্ন, তাহলে ভি মাইনাস 4 ডিভাইডেড বাই 4। I3 ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এবার এখানে সবই জানি না, একমাত্র ভি এর মান বের করতে হবে, এটা ক্যালকুলেটর চাপ দিয়ে বের করতে পারো, ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে বের করতে পারো। আর যদি হিসাব নিকাশ করে বের করতে চাও ওকে, কোনো ব্যাপার না, করা যাবে, হিসাব নিকাশ করেও করা যাবে। তাহলে 8 ভাগ 2 4 ভাগ ভি বাই 2 ভি বাই 4 মাইনাস 1 প্লাস ভি বাই 2 মাইনাস 1। তাহলে 4 প্লাস 2 মাইনাস 1 এই পাশে আসলো, মাইনাস 1 এই পাশে আসলো, ভি বাই 2 ওই পাশে গিয়ে ভি বাই 2 প্লাস ভি বাই 2 প্লাস ভি বাই 4। তাহলে অতএব ভি বের করব। তাহলে 6 ভাগ 0.5 যোগ 0.5 যোগ 4 ইনভার্স, ঠিক আছে, ভি হচ্ছে 6 ভাগ এটা। তাহলে দেখো তো 24 বাই 5 অর্থাৎ 4.8 ভোল্ট। দেখো তো এটা আসছে কিনা, এটা আসলে আমার আনসার ঠিক আছে, ইয়েস 4.8 ভোল্ট। ওকে, এবার আসো নেক্সট। এটা কিন্তু সহজ কোশ্চেন, এটা কিন্তু একটা এমসিকিউ টাইপ কোশ্চেন, বুঝছো? এবার দেখো 3টা সার্কিট আঁকা আছে, এখানে চিত্র আঁকা আছে। প্রশ্ন হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু, তো তুমি ভি এ বি নির্ণয় করবা, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করবা। এটার মানে কি? ভি এ বি মানে কি? এ আর বি বিন্দুর বিভব পার্থক্য। প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে উচ্চ বিভব, পরে যেটা লিখবো সেটা হচ্ছে নিম্ন বিভব ধরে কাজ করবো। অর্থাৎ ভি এ মাইনাস ভিবি আমি চাইতেছি ভি এ মাইনাস ভিবি কত, ঠিক আছে, আমি চাইতেছি ভি এ মাইনাস ভিবি কত। তা আসো একটা একটা করে আগাই। প্রথমে এইটা, তো কারেন্ট এদিকে যাচ্ছে কত? 10 অ্যাম্পিয়ার বলে দিছে। তো কারেন্ট যদি এদিকে যায়, সো এটা প্লাস এটা মাইনাস। তো এ আর বি বিন্দুর বিভব পার্থক্য অর্থাৎ ভি এ বি, এতে এমনিই বোঝা যাইতেছে, এটাকে ভি এ মাইনাস ভিবি দিয়ে যদি লিখবা সমস্যা। তো ভি ইকুয়াল টু আই আর, তাহলে 10 ইন্টু 4, তাহলে প্লাস 40 ভোল্ট। এই যে এ বিন্দুর বিভব বেশি, এই যে ভি এ মাইনাস ভিবি, এ বিন্দু উচ্চ, বি বিন্দু নিম্ন, তাহলে ভি এ বি হচ্ছে প্লাস 40 ভোল্ট। বলো তো, বলো দেখি তুমি কেমন বুদ্ধিমান। আমি যদি এখানে চাইতাম ভি বি এ কত,
বলো ভি বি এ কত? ইয়েস, ভি বি এ তখন হইতো -40 ভোল্ট। কি বুঝতে পারছো? এইবার শোনো, অনেক সময় হয় কি, এটা তো খুবই সহজ, এটা তুমি খুব ইজিলি পারতেছো। অনেক সময় তুমি দেখবা দুই বিন্দুর বিভব বের করতে হবে, তুমি একটু মুশকিলে পড়ে গেছো, তখন একটা কাজ করবা, তুমি ওই দুই বিন্দুর মাঝে একটা ব্যাটারি তুমি মনে মনে ধরে নিবা। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে তোমার চাইছে ভি এ বি অথবা ভি এ মাইনাস বিবি, তার মানে এ উচ্চ বি নিম্ন। তাহলে তুমি কি করবা, যেটা উচ্চ সেখানে একটা প্লাস দিবা, যেটা নিম্ন সেখানে একটা মাইনাস দিবা। ঠিক আছে, উচ্চতে একটা প্লাস দিবা, নিম্নতে একটা মাইনাস দিবা, দিয়ে লিখবা ভি এ বি। এই যে একটা ব্যাটারির মতো ধরে নিবা, ঠিক আছে, একটা ব্যাটারির মতো ধরে নিবা। কারেন্ট কত যাচ্ছে এর মধ্য দিয়ে? এইদিকে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। ওকে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এইবার একটা লুপ ঘুরাও, এইবার একটা লুপ ঘুরাও, কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, তো একটা লুপ ঘুরাও। তাহলে লুপ ঘুরাইলে শুরু করো, এইভাবে শুরু করো। তাহলে মাইনাস ভি এ বি, এই যে মাইনাস ভি এ বি এর বিভব মাইনাস ভি এ বি, দেন আসো 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 প্লাস, এই যে প্লাস প্লাস 4 10 কে 40, 4 10 40 শূন্য। তাহলে মাইনাস ভি এ বি প্লাস 4 10 40, আর কেউ নেই, শূন্য। তাহলে অতএব ভি এ বি ওই পাশে নিলাম, ভি এ বি 40 ভোল্ট। বুঝলা? বুঝতে পারছো কাহিনিটা? বুঝতে পারছো? যদি বিপদে পড়ে যাও এই কাজটা করবা। তাহলে এবার আসো, দেখো এগুলো কত সহজে করা যাবে। 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়েও তো অবশ্যই 10 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে। তাহলে আমাদের এ আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে ভি এ বি বি, এই যে এটা প্লাস এটা মাইনাস, বি এ বি চাইছে, তাহলে এ এ উচ্চ বি নিম্ন, প্রথমটা উচ্চ পরেরটা নিম্ন, তো ভি এ বি। তাহলে ঘোরাও, লুপ ঘোরাও, কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এদিক দিয়ে যদি ঘুরি, মাইনাস ভি এ বি মাইনাস ভি এ বি প্লাস 4 10 40, তারপরে প্লাস 6 10 60 ইকুয়াল 0। তাহলে ভি এ বি কত? ভি এ বি হচ্ছে 100 ভোল্ট। ডান, ভি এ বি 100 ভোল্ট। ঠিক আছে, এবার কারেন্ট এদিক দিয়ে আসতেছে, সো এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিক দিয়েই যাবে, সো এটা প্লাস এটা মাইনাস, অবশ্যই 10 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে, প্লাস মাইনাস ভি এ বি। তাহলে এবার লুপ ঘোরাও, ধরো এদিক দিয়ে যাচ্ছ, তাহলে মাইনাস ভি এ বি মাইনাস ভি এ বি মাইনাস, এই যে মাইনাস 6 10 60, তারপরে মাইনাস 4 10 40 0। তাহলে ভি এ বি এটা সমান সমান হচ্ছে 100 ভোল্ট। ভি এ বি এটা 100 ভোল্ট, ও সরি মাইনাস 100 ভোল্ট, সরি সরি সরি, ক্ষমা করো ক্ষমা করো। দেখছো কত সহজ জিনিস? আসলে তোমাকে আমি একটা ছোট্ট অংশ শিখালাম, এবার সামনে ম্যাথগুলা করতে গেলে এই জিনিসটা তোমার এখন কাজে লাগবে। এই যে একটা সার্কিট আছে, প্রশ্ন হচ্ছে এই সার্কিটটার এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য বের করো, অর্থাৎ ভি এ বি নির্ণয় করো। ভি এ বি মানে বুঝছো তো, ভি এ মাইনাস ভি বি নির্ণয় করো, এই সার্কিটটার ভি এ মাইনাস ভি বি নির্ণয় করো। দেখো কয়টা লুপ, একটা লুপ, দুইটা লুপ, দুইটা লুপ, ঠিক আছে। এইখানে আর কিছু যুক্ত নাই, তাই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট টারেন্ট আপাতত যাচ্ছে না এই লাইনে। তাহলে দুইটা লুপে দুইটা লুপ ঘুরায়ে কারেন্টগুলো বের করে ফেলো। প্রথমে এরকম ভি এ বি এ আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে বলছে, দরকার নাই, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য দরকার নেই, তুমি লুপ ঘোরাও, লুপ ঘোরায় কারেন্ট বের করে ফেলো। আর লুপ ঘোরানোর সময় অবশ্যই কি মেশ অ্যানালাইসিস, তাই তো মনে আছে? তাহলে এটা ভি এ বা ভি ওয়ান, সরি আই ওয়ান আই টু। তাহলে আসো লুপ ঘোরাই, -5 প্লাস 3 আয়ন, 3 আয়ন প্লাস 4 আয়ন মাইনাস আই টু, আয়ন মাইনাস আই টু ইকুয়াল 0। তাহলে -5, তারপরে +3 আয়ন, তারপরে 4 আয়ন মাইনাস আই টু ইকুয়াল টু 0। তাহলে 3 আর 4 7, 7 আয়ন মাইনাস 4 আই টু ইকুয়াল টু 5, সমীকরণ 1। এবার আসো নিচের লুপে,
নিচের লুপে -10 প্লাস 4 I2 মাইনাস I1, তারপরে 2I2 দেন 4 দেন 10 I2 ইকুয়াল 0। ঠিক আছে, -10 4 I2 মাইনাস I1, তারপরে 2I2 প্লাস 10 I2 ইকুয়াল টু 0। তাহলে অতএব -4 I1 10 11 12 13 14 15 16 16 I2 -4 I1 10 11 12 13 14 15 16 16 I2 ইকুয়াল টু 10। এটার সমীকরণ 2। এটার সমীকরণ 2। তো 1 ও 2 নম্বর সমীকরণ সলভ করে পাই। 1 ও 2 সলভ করে পাই। তাহলে 7 -4 5 -4 16 10। তাহলে আয়ন এটা সমান 1.25 অ্যাম্পিয়ার, আর I2 0.9375 অ্যাম্পিয়ার। ডান। ওকে, এবার কি চাইছে? এ আর বি এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। এ আর বি, এটা এ আর এটা বি, এ আর বি এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে একটা কাজ করি, এই যে এ আর বি এই দুই বিন্দুর বিভব পার্থক্য, তাহলে এ বিন্দু উচ্চ বি বিন্দু নিম্ন, এই যে মাইনাস ভি এ বি আর কি, দিয়ে এইখানে একটা লুপ ঘুরাই ফেলবা। ঠিক আছে, আমি তোমাকে বোঝানোর সুবিধার জন্য আমি একটু আলাদা করে এই সাইডটুকু এঁকে নিয়ে যাব। দেখো 2 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? এই যে 2 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2। তো I2 এর মানটা পজিটিভ আসছে, তার মানে কারেন্টের ডিরেকশন ধরা আমার ঠিক আছে। তাহলে এই 2 এর মধ্য দিয়ে কারেন্ট আসলে এই দিকেই যাচ্ছে। কতটুকু যাচ্ছে? 0.9375 অ্যাম্পিয়ার। এই কারেন্টটাই কিন্তু এদিকে যাচ্ছে। তা আমি জাস্ট এই সেকশনটাকে, এইটুকু জায়গাকে আমি জাস্ট তুলে নিব, এইটুকু জায়গাকে। তাহলে পুরো এই যে সার্কিটটা, এই পুরো সার্কিটটা থেকে আমি জাস্ট এইটুকু জায়গা চাই। আমার এত কিছু দরকার নাই, কারণ আমার এ আর বি এই দুই বিন্দুর বিভব পার্থক্য দরকার। তাহলে আমি জাস্ট এইটুকু নিয়ে নিব, এ আর বি এই দুইটা বিন্দু জাস্ট নিয়ে নিব। এই যে এটা জাস্ট নিয়ে নিলাম। এইবার আসো, এই যেটা বি বিন্দু বা এইদিকে নেই, এই যে এটা উচ্চ এটা নিম্ন, ভি এ বি, এ বিন্দু উচ্চ বি বিন্দু নিম্ন। দেখো এবার একটা লুপ, এবার এই যে লুপে যাও, এদিক দিয়ে ঘোরো। তাহলে এদিক দিয়ে ঘুরলে কি পাচ্ছি? কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস। তাহলে +2 × 0.9375। তারপর এভাবে আসো 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 আসো, এইটা +3, তারপরে আসো প্লাস ভিএবি, প্লাস ভিএবি ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে অতএব ভিএবি কত? ভিএবি হবে মাইনাস সামথিং, করছো 2 × 0.9375 +3, তাহলে -4.875 ভোল্ট। এই শেষ। ওকে, বলো তো এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কার বিভব বেশি? বলো তো, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে কার বিভব বেশি? বি বিন্দুর বিভব বেশি। কেন? কারণ ভিএবি মানে ভিএ মাইনাস ভিবি, ভিএ উচ্চ আর ভিবি নিম্ন। তো এটা আসছে ঋণাত্মক, তার মানে অবশ্যই বি বিন্দুর বিভব বেশি আর এ বিন্দুর বিভব কম। কি কথা বুঝছো? তাহলে তোমার এরকম কোনো সার্কিট দিয়ে যখন দুইটা বিন্দুর মধ্যে বিভব বের করতে বলবে, বা ওই দুই বিন্দুর মধ্যে ধরে একটা লুপ ঘুরাই ফেলবে, তাহলে কাজ শেষ। ওকে, এই ম্যাথটা বুয়েটে আসা প্রশ্ন একই, এ আর বি বিন্দুর বিভব বের করো, ভি এ বি নির্ণয় করো।
এ আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করো, ভি এ ভি। ভাইয়া প্লিজ চেক কমেন্ট বক্স, কি আছে কমেন্ট বক্সে, কি হয়েছে, কে কি বলতেছে বলো তো। এই ঝগড়া করো না, ঝগড়া করো না, তোমরা তো মারামারি লাগাই দিচ্ছ দেখতেছি, মারামারি লাগাও না, মাথা ঠান্ডা করো, থানায় কেস করো, মারামারি করিও না। মারামারি না করে মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে থানায় কেস করো। আগের স্লাইডটা একটু, এই নে আগের স্লাইড, এটা একটা কুইরা, এই যে নাসিম হচ্ছে একটা কুইরা, লিখে পারে না আলসা। ওকে, চেঞ্জ করলাম। তাহলে কি বলতেছে, এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য বের করতে হবে। ভাই বিভব পার্থক্য পরে, আগে কারেন্ট। এই যে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে জানি না। তাহলে আসো প্রথমে দেখো, এইটা একটা লুপ, তাহলে এই লুপের কারেন্টটা বের করবো। দেখো এটা বুয়েট আসে একটা কোশ্চেন, ভাই এই লাইনের মধ্যে না কোনো কারেন্ট যাবে না, কেন জানো? কারণ এই লাইনের মধ্যে কারেন্ট যাবে কেমনে? ধরো এখান থেকে, এই যে এখান থেকে কারেন্ট এসে এই লাইনের মধ্যে দিয়ে গেল, গিয়ে এই পথ ঘুরে আবার কে দিক দিয়ে আসবে? কারেন্ট যে পথে যায় সেই পথে আসে না, কারেন্ট যে পথে যায় সেই পথে আসে না। দেখো যদি এখান থেকে কারেন্ট যায়, ধরো এখান থেকে কারেন্ট গেল, গিয়ে আবার ঘুরে তো আবার এই দিক দিয়ে আসতে হবে, তো এই পথ দিয়ে যাচ্ছে না আসতেছে, ঝামেলা। তাহলে কারেন্ট যে পথে যায় ওই পথে আসে না, মাথা রাখবা। তাহলে এই লাইনে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট ঘুরবে এই লাইনের মধ্য দিয়ে, ঠিক আছে? আর কারেন্ট ঘুরবে এই লাইনের মধ্য দিয়ে, এভাবে এই লুপে কারেন্ট ঘুরবে, এই লুপে কারেন্ট ঘুরবে। এই লুপের কারেন্টকে আমি বললাম I1, আর এই লুপের কারেন্টকে ধরো বললাম I2। তা আসো লুপ ঘোরাই, তাহলে -20 5I1 -20 5I1 তারপরে 5I1 = 0। তাহলে I1 হচ্ছে 20/10 2 অ্যাম্পিয়ার। আর এই লুপে হচ্ছে 5I2 + 10 দেন আবার 5I2, তাহলে অতএব I2 = 1 অ্যাম্পিয়ার, -1 অ্যাম্পিয়ার, এখানে -1 অ্যাম্পিয়ার, তাই না? কি কথা ক্লিয়ার? ওকে ডান। এইবার আসো কোন বিন্দু, এ আর বি বিন্দু। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে কাহিনী, এ আর বি বিন্দুর মধ্যে, তাহলে এটা বি বিন্দু আর এই যেটা এ বিন্দু, এটা এ বিন্দু। এ বিন্দু উচ্চ, বি বিন্দু নিম্ন, ভি এ বি দিলাম। দিয়ে এবার লুপ ঘুরাও, এই যে এখান থেকে গিয়ে এই যে একটা লুপ, এই লুপটা ঘোরাও, কাজ শেষ। এই লুপটা ঘুরাইলেই কাজ শেষ, এই লুপটা, বুঝতে পারছো? এই লুপটা ঘুরাইলেই কাজ শেষ। তো এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 0 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এটা চিন্তা করে কাজ করবা। এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই রোধের জন্য কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এখানে 0 অ্যাম্পিয়ার। এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে নো ভোল্টেজ ড্রপ। তাহলে এবার আসো আমরা তাহলে লুপ ঘুরাই, তাহলে আয়ন কারেন্ট এভাবে যাচ্ছে, আয়ন কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এই যে এদিক দিয়ে যাচ্ছে আয়ন কারেন্ট, এবং আয়ন কারেন্টের মানটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবার I2 কারেন্ট এভাবে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে I2 কারেন্টের মানটা -1 অ্যাম্পিয়ার, -1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বুঝতে হবে কিন্তু এইদিকে যাচ্ছে -1 অ্যাম্পিয়ার, সেটা প্লাস, এটা মাইনাস, যেহেতু কারেন্ট এইদিকে উপরের দিকে। অনেক ক্ষেত্রে ভাই ঘটনা তো এইটা না, ঘটনা তো কারেন্ট এইদিকেই যাচ্ছে, তো এই কারণেই তো আমি -1 অ্যাম্পিয়ার লিখলাম, ঠিক আছে? এই কারণেই তো আমি -1 অ্যাম্পিয়ার লিখলাম। সহজ কথা, তুমি ধরে নিছো কোন দিকে যাচ্ছে ভাই, তুমি ধরে নিছো কোন দিকে যাচ্ছে, তুমি ধরে নিছো এইভাবে যাচ্ছে, আগে তো আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ডিরেকশনই দাও। এবার I2 এর মান কত পাইছে? I2 এর মান -1 অ্যাম্পিয়ার পাইছে, সেটাই বসাই দাও। আর যদি মনে করো ভাই -1 অ্যাম্পিয়ার মানে তো কারেন্ট আসলে উল্টা দিকে যাচ্ছে, তাহলে এই দিকেই যাচ্ছে, কত? 1 অ্যাম্পিয়ার, একই কথা, ঠিক আছে? তাহলে যেদিকে তুমি ধরছো ওইটাই ধরো, যে কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে এইভাবে যাচ্ছে কত? I2 কত? -1 অ্যাম্পিয়ার,
তাহলে এবার লুপ ঘোরাই, এদিক দিয়ে যাই। তাহলে প্লাস ভিএবি প্লাস ভিএবি প্লাস ভিএবি প্লাস প্লাস প্লাস, তারপরে এই যে কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস, ইয়েস -5 × 2, -5 × 2, ওকে ডান। +20, বাঁকা করে কেন লিখতেছি, প্লাস ভিএবি -5 × 2 +20, দেন তোমরা বলো -5, তারপরে এর মধ্যে 0, তাহলে 2 × 0 0, ঠিক আছে, সরি 3 × 0 0, দেন 5, তো কারেন্ট তো এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস, প্রথমে আমি পাচ্ছি মাইনাস, এই যে মাইনাস 5 × -1 অ্যাম্পিয়ার, তারপরে প্লাস ভিএবি, এটা হয়ে গেল 0। তাহলে এখান থেকে এবার ভিএবি বের করে ফেলবো। তাহলে এই টাইপের কোশ্চেন কত সহজ দেখছো, -10 5 × 2 = 10 +20 -5 আর +5, তাহলে 10 ভোল্ট, 10 ভোল্ট ডান। ভিএবি 10 ভোল্ট আসছে, 10 ভোল্ট আসছে। ভিএবি সরি 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 ওই আগের ভুল করছি, -10 ভোল্ট, ঠিক আছে, ইয়েস -10 ভোল্ট। এটা কিন্তু বুয়েটের কোশ্চেন, ওকে নেক্সট একটা কোশ্চেন আছে, এটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে এ আর এই পয়েন্ট হচ্ছে বি, তো প্রশ্ন আগের মতো ভিএবি নির্ণয় করো। এটা আরো সহজ, আগেরটা হচ্ছে এটা আরো সহজ, করো 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 দ্রুত। একটা লুপ একটাই কারেন্ট ঘুরবে, ঠিক আছে, একটা লুপ একটাই কারেন্ট, তাহলে একটাই কারেন্ট ঘুরবে, যেহেতু একটাই কারেন্ট তাহলে একটা কারেন্ট এইভাবেই ঘুরাই, এইভাবেই একটা কারেন্ট ঘুরাই, কারেন্ট হচ্ছে আই, এইভাবে একটা লুপের কারেন্ট আই। তাহলে +6 প্লাস এই যে কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে +2I, দেন +4, দেন 8I, দেন 3I ইকুয়াল 0। তাহলে 8 9 10 11 12 13I, এটার সমান সমান 4 আর 6 10 -10, তাহলে অতএব I ইকুয়াল টু -10/13, -10/13। আই আসছে, এটা আসছে, দেখো নাহিদ আঞ্জুম বলো এটা আসছে কিনা, তানভীর কামাল সোহাগ বলছে ইয়েস, ওকে বৃষ্টি বলছে ইয়েস, ওকে ঠিক আছে। এইবার আমাদের বলছে এ আর বি বিন্দুর বিভব বের করতে, এই দেখো এ আর বি বিন্দুর বিভব বের করতে বলছে, একটু আঁকি তো, 2 ওহম, দেন তারপরে একটা ব্যাটারি 4 ভোল্টের, তারপরে 8 ওহম, এটা বি বিন্দু, এইটা এ বিন্দু। তাহলে কি করব, এ আর বি বিন্দুর বিভব বের করতে বলছে, এই যে প্লাস এটা মাইনাস ভিএবি, কারেন্ট এইদিকে যাচ্ছে কত -10/13, তাহলে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, কত -10/13, ঠিক আছে। তাহলে এবার আসো ঘুরি, এদিক দিয়ে যদি ঘুরি তাহলে -ভিএবি, এবার প্লাস এই যে প্লাস 2 ইন্টু কারেন্ট হচ্ছে -10/13, তারপরে +4, তারপরে +8 ইন্টু কারেন্ট হচ্ছে -10/13, এটা সমান সমান 0। তাহলে অর্থাৎ ভিএবি 2 -10/13 +4 +8 ইন্টু -10/13, তাহলে -3.692 ভোল্ট। দেখো তো এটা আসছে কিনা, মাইনাস আসছে কি, মাইনাস আসে না,
কেন বি এ বি ওই পাশে নিয়ে গেলে তো মাইনাস আসা উচিত। হ্যাঁ মাইনাস আসছে, মাইনাস। দেখছো সহজ কোশ্চেন, সহজ সহজ কোশ্চেন। নাও এটা করতে পারলে বুয়েটে চান্স পেয়ে যাবা। দেখো একটা ক্যাপাসিটর, দেখো এখানে একটা ক্যাপাসিটর আছে। প্রশ্ন হচ্ছে এই ধারকের সঞ্চিত শক্তি নির্ণয় করো। ধারকের সঞ্চিত শক্তি বুয়েটে আসা কোশ্চেন, বুয়েটে আসা করছেন। প্রথমবার আসছিল হচ্ছে আইআইটিতে, তারপরে বুয়েটে আসছে। প্রথমবার 96 না 97 সালে আসছিল আইআইটি, দেন এটা বুয়েটে আসছিল কত সালে, বা 14-15 না 14-15 বা 15-16। তো এই যে ধারকটা আছে, এই ধারকের সঞ্চিত শক্তি বের করতে বলছে। আমার কথা হচ্ছে ভাই চলতরিতে সার্কিটে আবার ধারক কেন আসবে? এটাই তো কাহিনী। শোনো এবার দুইটা জিনিস একটু মাথায় রাখবা। ক্যাপাসিটর, ইন্ডাক্টর, রেজিস্টার, তিনটা জিনিস। আর এল সি, ঠিক আছে? আর হচ্ছে রেজিস্টর, আর কে মানে আর হচ্ছে রোধকে প্রকাশ করার জন্য, সি হচ্ছে ক্যাপাসিটর ধারক, যেটা তোমরা পড়ছো। আর একটা জিনিস আছে আবেশক, ইন্ডাক্টর, ওটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, যেটা তোমরা পড়োনি, এর পরের অধ্যায় আছে কিন্তু সেটা তো তোমাদের শর্ট কোর্সে নাই। তো আরএলসি সার্কিট মানে রোধ থাকলে সেটাকে বলা হয় আর সার্কিট, ক্যাপাসিটর থাকলে সেটাকে বলা হয় সি সার্কিট, আর ইন্ডাক্টর থাকলে সেটাকে বলা হয় এল সার্কিট। এবার বলো তো আরএল সার্কিট কোনগুলা? বলো তো আরএল সার্কিট কোনগুলা? যে সার্কিটে রোধ আছে এবং ইন্ডাক্টর আছে। আরসি সার্কিট কোনগুলা? যে সার্কিটে রোধ এবং ক্যাপাসিটর আছে। আরএলসি সার্কিট কোনগুলা? যে সার্কিটে রোধ, ক্যাপাসিটর, ইন্ডাক্টর তিনটাই আছে। এলসি সার্কিট কোনগুলা? যে সার্কিটে শুধু ইন্ডাক্টর আর ক্যাপাসিটর আছে, রোধ নাই। কি কথা বুঝছো? তাহলে বলো তো এই সার্কিটটা কেমন সার্কিট? যতটুকু দেখতেছো, যতটুকু দেখতেছো ততটুকুর ভিত্তিতে বলো তো কেমন সার্কিট? আরসি সার্কিট, আরসি। ঠিক আছে, রেজিস্টার আছে, দেখো রোধ আছে, আর একটা ক্যাপাসিটর আছে, কোনো ইন্ডাক্টর নাই, তো এটা হচ্ছে আরসি সার্কিট। একটা সহজ কথা। তো এখন এরকম হতে পারে চলতরিতের সার্কিটে ইন্ডাক্টর, ক্যাপাসিটর থাকতে পারে। তো তুমি মাথায় রাখবা যদি ইন্ডাক্টর থাকে তাহলে শর্ট, ইন্ডাক্টর যদি থাকে, ইন্ডাক্টর থাকলে শর্ট করে দিবা। যেখানে ইন্ডাক্টর থাকবে মুছে ফেলবা, মুছে ফেলে শর্ট করে দিবা। আর ক্যাপাসিটর থাকলে ওপেন করে দিবা। ক্যাপাসিটর থাকলে ওপেন করে দিবা। ঠিক আছে, আপাতত এটা মাথায় রাখো। কারণটা আমরা জিজ্ঞেস করিও না, কারণটা যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তোমরা জানতে পারবা। ঠিক আছে, আপাতত জাস্ট এইটুকু মাথায় রাখো। হ্যাঁ, কারণ এর কারণ বলতে গেলে আবার ভিন্ন আলোচনা। ঠিক আছে, এসি কারেন্ট টারেন্ট নিয়ে আলোচনা করতে হবে, দেন আমি এগুলো ব্যাখ্যা করতে পারবো। তো তুমি তো এসি কারেন্ট ওইভাবে জানো না। তো এবার শোনো, এই সার্কিটগুলো হচ্ছে ডিসি সার্কিট। চলতরিতের এই সার্কিটগুলো হচ্ছে ডিসি সার্কিট। এই যে রোধ মানে ব্যাটারিটা, এই যে ব্যাটারিটা, এটা হচ্ছে ডিসি ব্যাটারি। ঠিক আছে, ডিসি সোর্স। এসি সোর্সগুলো কেমন থাকে জানো? এসি সোর্সগুলো এরকম থাকে, এই যে এসি সোর্সগুলো এরকম থাকে, এগুলো হচ্ছে এসি, আর এইগুলো হচ্ছে ডিসি, এই যেগুলো হচ্ছে ডিসি। তো এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে ডিসি সার্কিটে, ডিসি সার্কিটে। ঠিক আছে, ডিসি সার্কিট যদি হয় তাহলে ক্যাপাসিটর থাকলে ওপেন করে দিবা, ইন্ডাক্টর থাকলে শর্ট করে দিবা। ধরো এখানে একটা ক্যাপাসিটর আছে, এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছ, তুমি কি করবা? ডিসি সার্কিট সলভ করার সময় ক্যাপাসিটর ওখানে মুছে দিবা, চিন্তা করবা ওখানে কোনো ক্যাপাসিটর নাই, ওপেন সার্কিট। ইন্ডাক্টরের প্রকাশ চিহ্নটা হচ্ছে এরকম, এভাবে ইন্ডাক্টর প্রকাশ করা স্প্রিংয়ের মতো। তো এই ইন্ডাক্টর যদি থাকে তাহলে তুমি কি করবা? ওই এই দুই বিন্দুর মধ্যে, ধরো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে হিসাব নিকাশ করার সময় এরকম শর্ট করে দিবা, একটা তার দিয়ে শর্ট করে দিবা, মানে ওখানে কোনো ইন্ডাক্টর আর নাই, শর্ট হয়ে গেছে। তাহলে ক্যাপাসিটর থাকলে ওপেন, ইন্ডাক্টর থাকলে শর্ট। এই নিয়মটা মাথায় রাখবা। ঠিক আছে, ঠিক আছে, এই নিয়মটা মাথায় রাখবা। তো এই যে ক্যাপাসিটর আছে, এর সঞ্চিত শক্তি চাইতেছে। ভাই এর সঞ্চিত শক্তি বের করতে গেলে কি লাগবে? হাফ সিভি স্কোয়ার লাগবে না? তাই তো, সি তো জানি, সি কত? 4 মাইক্রো ফ্যারাডে জানি। তাহলে লাগবে কি? ভি লাগবে ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। বুঝতে পারছো? ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। ধরো এই বিন্দুটার নাম দিলাম এ, আর এই বিন্দুটার নাম দিলাম বি।
এ আর বি বিন্দুর বিভব পার্থক্য লাগবে। ঠিক আছে, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য লাগবে। তাহলে আমি এই ক্যাপাসিটরটাকে আপাতত ভ্যানিশ করে দিব। ঠিক আছে, আপাতত এই ক্যাপাসিটরটাকে কি করব, ভ্যানিশ করে দিব। তো তোমাদের চিত্রটা আঁকা লাগবে না আরেকবার। ঠিক আছে, তোমাদের চিত্র আঁকার দরকার নেই আরেকবার, আমি আঁকলে হবে, সমস্যা নেই, তোমাদের আঁকাতে হবে না। তাহলে ক্যাপাসিটরকে নাই করে দিব, ক্যাপাসিটর নাই, ক্যাপাসিটরকে খুলে ফেলবো, ওপেন, এই যে ক্যাপাসিটর ওপেন। এবার আমি কি করব, এই দুই এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য বের করব। তাহলে এটা প্লাস ধরলাম, ঠিক আছে, আর এটা মাইনাস, বি এ বি বের করবো। ধরলাম এ কে উচ্চ বিভব, বি কে নিম্ন বিভব ধরলাম। তাহলে আমি ভি এ বিটা বের করবো, তাই তো? এইবার আসো, এবার দেখো বোর্ডে দেখো, দেখো কারেন্ট এদিক দিয়ে আসলো। আচ্ছা, প্রথমে আগে ভি এ বি আগে না লিখি, হ্যাঁ, ধরো এই দুই বিন্দু, এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, 3 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 আর 3 যোগ হয়ে এখানে কত অ্যাম্পিয়ার যাবে? 2 আর 3 যোগ হয়ে বলো তো, কেসিএল কাটো, 3 2 যোগ হয়ে এখানে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। তারপর এখানে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। এবার আসার পরে এটা কত? 2 এদিকে আসতেছে, আর এটা 1, 2 আসতেছে 1 যাচ্ছে। তাহলে বলো তো এই লাইনের মধ্য দিয়ে কি হচ্ছে বলো? 1 যাচ্ছে, 2 বের হয়ে আসতেছে, তার মানে এই লাইনের মধ্য দিয়ে 1 আসতেছে, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে 5, আর 1 গেল এদিকে, 5 থেকে 1 গেল এদিকে, তাহলে ওইদিকে চলে গেল 4 অ্যাম্পিয়ার। এই বুঝতে পারছো? এটা বুঝতে পারছো নাকি আরেকবার বলতে হবে? বুঝতে পারছো নাকি আরেকবার বলতে হবে? 3 2 5 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়েও 5 অ্যাম্পিয়ার। এবার 5 এসে এখানে কত যাবে, এখানে কত যাবে জানি না, তাহলে এখানে দেখি 2 এদিকে, তাহলে এটা 1 হলে এটাও তো 1 অ্যাম্পিয়ার। তাহলে 5 এর 1 এদিকে গেলে 4 এদিকে চলে যাবে, 4 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এইবার আসো, এ বিন্দু আর বি বিন্দুর তো বিভব চাও তুমি, ওকে, তাহলে এটা হচ্ছে ভি এ বি, ধরলাম এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখন এটা লুপ ঘোরাও, এই তো এখানে সুন্দর একটা লুপ ঘোরাও, কাজ শেষ। লুপ ঘুরাইলে কাজ শেষ। কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস। তাহলে মাইনাস ভি এ বি, দেখো এই যে মাইনাস ভি এ বি, প্লাস প্লাস 5 গুণ 5, 5 5 25, তারপরে প্লাস প্লাস 5 গুণ 1 5, তারপরে প্লাস 2 গুণ 1 2, 2 গুণ 1 2, এটা সমান সমান কত? 0। তাহলে ভি এ বি কত? ভি এ বি হচ্ছে 25 যোগ 5 যোগ 2 32, এটা হচ্ছে 32 ভোল্ট, 32 ভোল্ট, ভি এ বি 32 ভোল্ট। ওকে, ডান। তাহলে এইবার আসো, এইবার এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে, এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তুমি কত পাইলা? ভি কত পাইলা? ভি কত? 32 ভোল্ট, বুঝলা? ভি পাইলা 32 ভোল্ট, বুঝছো? তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব কত ভোল্ট? 32 ভোল্ট। আর আমার করে দেওয়ার দরকার নেই, আর কি আমার করে দিতে হবে বলো? এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি চাইছে, তাহলে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, ভিটাই তো দরকার ছিল। তাহলে হাফ সি এর মান 4 মাইক্রোফ্যারাড, তাহলে 4 × 10⁻⁶, আর ভি এর মান 32, তার স্কোয়ার, বক্স এত জুল। শেষ। কত সুন্দর না কোশ্চেনটা? বাট আগে থেকে কারো যদি জানা না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে হিসাব মিলানো ঝামেলা আছে, পরীক্ষার হলে কিন্তু মাথা ব্যথা গরম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আর একটা কোশ্চেন একটু আমরা সলভ করি, ছোট্ট একটা কোশ্চেন। দেখো এখানে একটা কোশ্চেন আছে, দুটো ধারক আছে, একটা ধারক একটা ধারক, দুটো ক্যাপাসিটর আছে। প্রশ্ন হচ্ছে ধারক দ্বয়ের সঞ্চিত শক্তি। এটা সহজ, ধারক দ্বয়ের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। তাহলে তোমার কি নিয়ম বলছি সেটা মাথায় রাখো, মাথায় রেখে আগাও সামনে। ঠিক আছে, এটা কিন্তু ডিসি, এসি না, কিন্তু এসি হলে কেমন থাকতো? এই যে ঢেউ, ঢেউ থাকলে এসি,
আর এটা থাকলে কি বুঝবো, ডিসি, বুঝছো, ডিসি সোর্স। তাহলে কি করতে হবে, কি নিয়ম শিখালাম, ক্যাপাসিটর থাকলে ডিসি সার্কিটে, ক্যাপাসিটর থাকলে ওপেন, ডিসি সার্কিটে ক্যাপাসিটর থাকলে ওপেন, ক্যাপাসিটর ওপেন ওপেন ওপেন, এই যে ক্যাপাসিটর ওপেন, ঠিক আছে, ওপেন। তাহলে আমি এই দুই বিন্দুর মধ্যে বিভবটাকে ধরলাম V1, আর এই দুই বিন্দুর মধ্যে বিভবটাকে ধরলাম V2। আচ্ছা বিভব পরে, আগে কারেন্ট দেখে নিই, আগে কারেন্ট দেখে নিই। দেখো এখান থেকে কারেন্ট একটা লুপ হয়ে গেছে, দেখো এগুলো সব, এই যে ক্যাপাসিটর এখানে মুছে দিছি, একটা লুপ হয়ে গেছে। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে, সেই কারেন্ট এর মধ্যে দিয়েও যাবে। তাহলে কত কারেন্ট যাবে, কারেন্ট যাবে হচ্ছে 1 আর 4, 1 আর 3 4 আর 6 10, 50/10, তো কত সহজ কারেন্ট, কারেন্ট বের করা, আই আই আই, সেম কারেন্ট যাবে। তাহলে I = 50/1+3+6, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাই তো। এইবার আসো দেখো, এই যে এই দুই বিন্দুর বিভব হচ্ছে, এই দুই বিন্দুর বিভব হচ্ছে V2, আর এই দুই বিন্দুর, এই বিন্দু আর এই বিন্দুর বিভবটা হচ্ছে V1। এই দুই বিন্দুর বিভব হচ্ছে V2, এই বিন্দু আর এই বিন্দুর বিভবটা হচ্ছে V1। কি ক্লিয়ার? তাহলে এই দুই বিন্দুর বিভব মানে ভাই 3-এর বিভব, দেখো 3-এর দুই প্রান্তের বিভবই V2, তাহলে V2 = IR, IR, I এর মান 5, আর এর মান 3, 3 × 5 = 15 ভোল্ট, 3 × 5 = 15 ভোল্ট। এবার এই দুই বিন্দুর বিভব চাই, ঠিক আছে, এই দুই বিন্দুর বিভব চাই। তো বলো এই দুই বিন্দুর বিভব কেমনে বের করবা, এই বিন্দু আর এই বিন্দুর বিভব বহুতভাবে বের করা যায়, ঠিক আছে, একটা লুপ ঘুরায় বের করা যায়, একটা লুপ ঘুরায়, ধরো এটা প্লাস এটা মাইনাস, একটা লুপ ঘুরায় বের করা যায়। তাহলে এখানে যদি লুপ ঘুরাও, এই যে এভাবে যদি যাও, তাহলে এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, -50 প্লাস, এই যে কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস I × 1, তাহলে I এর মান 5 × 1, তারপরে প্লাস V1 = 0। তাহলে অর্থাৎ V1 হচ্ছে -50 + 5, -50 + 5, -45 ভোল্ট, -45 ভোল্ট, ঠিক আছে। -45 ভোল্ট মানে কি, -45 ভোল্ট মানে নিচেরটা উচ্চ উপরেরটা নিম্ন, সরি +45, কি যে করতেছি, মাথায় গেছে, হ্যাঁ +45, আমি যা ধরছি ঠিকই আছে, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এইবার আসো, এইবার দেখো, তাহলে এর দুই প্রান্তের বিভবটাই তো V1, আর এর দুই প্রান্তের বিভবটাই তো V2। তাহলে এখন সঞ্চিত শক্তি বের করো, এটা তো পারা উচিত। তাহলে 3 মাইক্রোফ্যারাড এর সঞ্চিত শক্তি U ½ CV², তাহলে ½ C 3 × 10⁻⁶, আর V1 45 তার স্কয়ার, তাহলে 0.5 গুণ 3 এক্সপোনেনশিয়াল ফাংশন -6 45 এর স্কয়ার, 0.0030375 ভোল্ট, ঠিক আছে। আর সেম একইভাবে 2 মাইক্রোফ্যারাড, এটা করো, নিজেরা করো। তাহলে ক্যাপাসিটর থাকলে খুলে ফেলবা, খুলে নর্মাল সার্কিট সলভ যেভাবে করে এভাবেই করবা, করে দেখবা ক্যাপাসিটর যেখানে ছিল ওই দুই বিন্দুর বিভব কত, যেখানে ক্যাপাসিটর ছিল জাস্ট ওই দুই বিন্দুর বিভব কত, এইটার দিকে নজর দিবা, ম্যাথ শেষ, ঠিক আছে। আর আছে আরেকটা আছে, আরেকটা কোশ্চেন আছে, এটা করলেই শেষ। এটাও বুয়েটে আসা কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, এটা বুয়েটে আসা। এখানে হচ্ছে অ্যামিটার থাকবে, এখানে অ্যামিটার, এই যে একটা ভোল্ট মিটার আছে দেখছো, তাহলে সার্কিটটা আঁকো এবং লিখো ভোল্ট মিটার ভি এর পার্ট 5 ভোল্ট হলে
অ্যামিটার প্রবাহ, এর প্রবাহ এবং ই এর মান কত নির্ণয় করো। এই অ্যামিটারের প্রবাহ নির্ণয় করতে বলছে এবং ই এর মানটা বের করতে বলছে। চলো এটাই শেষ, এটা করলে ছুটি। এটাও বুয়েটে আসে, কিন্তু বুয়েটে চলতরিৎ থেকে কিন্তু সুন্দর সুন্দর কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো ধরো যে একটু বুদ্ধি না খাটাইলে সলভ করা যাবে না। দাদা আজকে কিন্তু আনমিউট করবেন, গত ক্লাসে বলছিলেন। আনমিউট করে কি শুনবা বলো তো, কি বলবা কি শুনবা? হয়েছে দুশো? এইবার শোনো খুব মনোযোগ দিয়ে। এই যে রোধটা, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যই ভোল্টমিটার মাপবে। ভোল্টমিটার তো বিভব মাপবে। তো ভি এর পার্ট 5 ভোল্ট, ভি এর 5 ভোল্ট মানে আর এর দুই প্রান্তের বিভব হচ্ছে 5 ভোল্ট। আর এর দুই প্রান্তের বিভব বলে দিছে আমাকে 5 ভোল্টের, দুই প্রান্তের বিভব আমাকে বলে দেওয়া আছে 5 ভোল্ট। ওকে, তাহলে অ্যামিটার প্রবাহ এবং ই এর মান কত সেটা বের করতে হবে। সবাই একটু বোর্ডে থাকো। দেখো এই আর এর সাথে এই 3 এবং 5 এই লাইনটা কিন্তু এর সাথে সমান্তরাল একটা লাইন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কি, এই বিন্দু এবং এই বিন্দুর বিভব যদি 5 ভোল্ট হয়, 5 ভোল্ট হয়, এই বিন্দু মানে তো এই বিন্দু, আর এই বিন্দুটা মানে তো এই বিন্দু। এবার এই বিন্দু মানে এই বিন্দু, এই বিন্দুটা মানে এই বিন্দু, তার মানে আলটিমেটলি এই বিন্দু আর এই বিন্দুর বিভবও 5 ভোল্ট। বলো আমার কথা বুঝলা কিনা? বলো তো এইটুকু বুঝছো কিনা, চিন্তা করো। এইবার একটু তাকাও, এই বিন্দু এবং এই বিন্দুর বিভব 5 ভোল্ট, এটা হওয়া সম্ভব কিনা একটু উপরে তাকাও তো, একটু উপরে তাকাও তো, সম্ভব কিনা? সম্ভব না। কেন সম্ভব না? কারণ এইটা কত ভোল্ট? 5 ভোল্ট। এইটা 5 ভোল্ট, এই রোধ 3 ওহম। তো ভাই এর মধ্য দিয়ে যদি কারেন্ট এদিকে যায় অথবা এদিকে যায়, তাহলে এর অ্যাক্রসে কিছু ভোল্টেজ তো থাকবেই, তাই না? 3-এর অ্যাক্রসে কিছু ভোল্টেজ থাকবে, এই 3-এর দুই প্রান্তে কিছু ভোল্টেজ থাকবে। তাহলে 3-এর দুই প্রান্তে যদি কিছু ভোল্টেজ থাকে, তাহলে এই এই বিন্দু আর এই বিন্দু যে বিভবটা সেটা 5 ভোল্টের সাথে ওইটা যোগ হবে, অথবা 5 ভোল্টের সাথে বিয়োগ হতে পারে। যদি পোলারিটিটা ভিন্ন হয় তাহলে বিয়োগ হতে পারে। একটু দাও। হ্যাঁ নিশান ক্লাসে আছি। হ্যাঁ হ্যাঁ দেখছি, ক্লাসে আছি। ঠিক আছে, অন্যান্য টিচাররা যাবে? হুম, কেন কেন? তো ওনারা তো বড় বড় টিচার, না গেলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে দেখি। আটকে গেছে? কই আটকে যায় নাই তো, আটকে যায় নাই তো। তাহলে দেখো এই যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব বলা হচ্ছে 5 ভোল্ট, এটা কেমনে হয়? এর নিজেই 5 ভোল্ট, তাহলে এর মধ্য দিয়ে যদি কিছু কারেন্ট যায়, তাহলে তো এর এর এই দুই বিন্দুর বিভব 5 ভোল্ট প্লাস সামথিং অথবা 5 ভোল্ট মাইনাস সামথিং হবে। হয় 5-এর বেশি হবে, নয় 5-এর কম হবে। 5 ভোল্ট কেমনে হবে? ঠিক আছে, 5 ভোল্ট কিভাবে সম্ভব? আমার কথা কি বুঝতে পারছো? প্রশ্নটা নিজের মধ্যে আগে উত্থাপন করো, যে এইখানে এটা একটা ব্যাটারি 5 ভোল্ট, আমি যদি বলি এই দুই বিন্দুর বিভব কত? 5 ভোল্ট। কিন্তু আমি যখন এর সাথে আর একটা রোধ দিলাম, দিয়ে বললাম এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে ধরো, তাহলে এবার বলো এই দুই বিন্দুর বিভব কত? বললাম 5 ভোল্ট। এটা কি কোনো মাইনে নেবে? সুস্থ স্বাভাবিক মানুষ এটা মেনে নিতে পারবে? এটা কেমনে হয় ভাই? এখানে একটা রোধ আছে, এর মধ্যে দিয়ে কিছু কারেন্ট যদি যায়, তাহলে তো দুই প্রান্তের বিভব 5 ভোল্ট থেকে হয় কিছু বেশি নয় কিছু কম হবে, তাই না? তাহলে এইবার শোনো, তোমাকে করেও দেখাই, আমি একটু তোমাকে করে দেখাই। এটা 3 ওহম আর এটা
5 ভোল্ট। আসো, যদি কারেন্ট এদিকে যায়, ধরো কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, কত অ্যাম্পিয়ার ধরলাম? 1 অ্যাম্পিয়ার। ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ধরি, এটা জাস্ট বোঝানো যায়, এটা কিন্তু ম্যাথের কোনো অংশ না। ধরি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তা আমি এখন চাইতেছি এই দুই বিন্দুর বিভব, আমি এখন এই দুই বিন্দুর বিভব চাইতেছি। তো এই দুই বিন্দুর বিভব ধরো ভি, এটা প্লাস এটা মাইনাস, ধরো ভি। তাহলে লুপ ঘুরাইলে মাইনাস, এই যে লুপ ঘুরাইলে এদিক দিয়ে যদি যাই তাহলে মাইনাস ভি, তারপরে কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস 3 × 1, তারপরে প্লাস 5 ইকুয়াল 0। তাহলে ভি ইকুয়াল টু 5, 6, 7, 8 ভোল্ট। ভি ইকুয়াল টু 8 ভোল্ট। দেখছো, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট 3 ওহম, এটা 5 ভোল্ট। এবার কারেন্ট ধরো এদিকে যাচ্ছে, কত? 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে যাচ্ছে, সো এটা প্লাস এটা মাইনাস। তাহলে এবার এদিক দিয়ে যদি শুরু করি, তাহলে মাইনাস ভি মাইনাস 3 প্লাস 5 ইকুয়াল 0। তাহলে তো ভি ইকুয়াল টু 5 বিয়োগ 3 2, তাহলে ভি ইকুয়াল টু 2 ভোল্ট। দেখছো, তাহলে হয় 5 থেকে 3 বেশি, নয়তো 5 থেকে 3 কম। কারেন্ট স্বাভাবিক, দেখো কারেন্ট যদি এদিকে যায় তাহলে এটা প্লাস মাইনাস বেশি, আর কারেন্ট যদি এদিকে যায় তাহলে মাইনাস প্লাস মাইনাস কম, স্বাভাবিক কম। তাহলে 5 ভোল্ট থেকে হয় কম হবে নয় বেশি হবে যদি এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যায়। এইবার আসো, ভোল্টমিটার কিন্তু মিথ্যা কথা বলতেছে না। কোশ্চেনে বলে দিছে ভি এর পার্ট 5 ভোল্ট হলে, কোশ্চেনে গিভেন, তার মানে এটা সত্যি যে এই ভোল্টমিটারের পার্ট 5 ভোল্ট, এটা সত্যি ঘটনা। তাহলে ভোল্টমিটারের পার্ট 5 ভোল্ট কখন হইতে পারে, এই জায়গাটা খুঁজে বের করো। তোমাদের মধ্য থেকে উত্তর চাই আমি। ভোল্টমিটারের পার্ট 5 ভোল্ট, সত্যি কথা এটা, বাট কখন এটা হতে পারে? ভোল্টমিটারের পার্ট 5 ভোল্ট, এটা কখন হতে পারে? এই সত্যি ঘটনাটা কখন হইতে পারে? যদি এই 3 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট না যায়। 3 ওহমের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, কি কথা বুঝছো? তাহলে এর দুই প্রান্তের বিভব 5 ভোল্ট হবে তখনই যখন 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট শূন্য হবে। তাহলে সুতরাং, ঠিক আছে, এটাই বোঝার, ঠিক আছে, বুয়েট এটাই যাচাই করতেছে তুমি এই জায়গাটা বুঝছো কিনা। তাহলে এটাই তোমার বুঝতে হবে। তাহলে সুতরাং 3 ওহমের কারেন্ট হবে শূন্য। এটুকু কিন্তু ম্যাথের কোনো অংশ না, এটা বোঝানোর জন্য তোমার বলছি। তুমি যখনই দেখতেছো এই দুই বিন্দুর বিভব 5 ভোল্ট, আরে ভাই এটাই তো 5 ভোল্ট, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট কিছু এদিকে যাক বা এদিকে যাক, তাহলে তো 5 ভোল্ট থেকে কম হওয়ার কথা বা বেশি হওয়ার কথা। তাহলে যেহেতু 5 ভোল্ট, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এই 5 ভোল্টই এই 5 ভোল্ট হচ্ছে। বুঝতে পারছো? তাহলে সুতরাং 3 ওহমের কারেন্ট শূন্য, 3 ওহমের কারেন্ট হচ্ছে শূন্য। তাহলে 3 ওহমের মধ্যে যদি কোনো কারেন্ট না যায় তাহলে সার্কিটকে আমরা একটু নতুন করে আঁকি। এটা 2 ওহম, এই 3 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে যেহেতু এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, থাকা না থাকা সমান কথা, ওটা থাকা না থাকা সমান কথা। এবার এটা হচ্ছে আর, এই উপরের লাইনে কোনো কারেন্ট নেই, তাহলে উপরের লাইন আঁকারই দরকার নেই। উপরের লাইনে কোনো কারেন্টই নেই, উপরের লাইন আঁকার দরকারই নেই। উপরের লাইন বাদ দিয়ে দাও। এটা হচ্ছে অ্যামিটার। ঠিক আছে, অ্যামিটার কি করে? কারেন্ট মাপে। অ্যামিটার আর কিছুই না, অ্যামিটার কারেন্ট মাপবে। এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে ই। ঠিক আছে, তাহলে আর এর দুই প্রান্তের বিভব কত ছিল? 5 ভোল্ট ছিল। ঠিক আছে, আর এর দুই প্রান্তের বিভব ছিল 5 ভোল্ট। তাহলে এর দুই প্রান্তের বিভব হচ্ছে 5 ভোল্ট, এখানে হচ্ছে 5 ভোল্ট। ওকে, কিছু একটা ডাটা মিসিং মনে হচ্ছে, 3টাই আননোন, কোনো একটা ডাটা মিসিং মনে হচ্ছে। অ্যামিটারের পার্ট মনে হয় 2 অ্যাম্পিয়ার, এরকম কিছু একটা আছে মনে হয়। কই খুঁজে পাবো ম্যাথটা এখন? দেখি ফোনে আছে কিনা।
একটু দাঁড়াও, কোনো একটা ডাটা মনে হয় মিসিং, মনে হয় অ্যামিটারের পার্টটাও দেওয়া আছে। কই পাবো কই পাবো, স্লাইডে পাবো। কারো কাছে একটু যদি কোশ্চেন ব্যাংক থাকে তাহলে একটু দেখো তো, কোশ্চেন ব্যাংক থাকলে একটু দেখো তো। ও আচ্ছা হ্যাঁ, এই যে অ্যামিটারের পার্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে দেখছো, এটাই আন্দাজ করছিলাম। অ্যামিটারের পার্ট দেওয়া আছে, এর প্রবাহ 5 ভোল্ট, কোশ্চেনটা একটু ঠিক করো, সরি। অ্যামিটারের পার্ট 2 অ্যাম্পিয়ার হলে আর এবং ই এর মান কত, এইটা হচ্ছে কোশ্চেন, সরি আর এবং ই এর মান কত। হ্যাঁ, তাহলে অ্যামিটারের কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, তবে এর মধ্য দিয়ে কারেন্ট দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার হলে এই পুরো পথের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, পুরো পথের মধ্য দিয়ে এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এভাবে যাচ্ছে। তাহলে আর এর মান কত, দেখো আর এর দুই প্রান্তের বিভব 5, তাহলে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি এর মান 5, আই এর মান 2, আর এর মান, তাহলে আর ইকুয়াল টু 5/2, 5/2 ওহম, আর ইকুয়াল টু 5/2 ওহম। ঠিক আছে, এটার মান আমি বের করে ফেলছি। এবার ই এর মানও বের করতে হবে, তাহলে একটা লুপ ঘুরো নাও, একটা লুপ ঘুরো। তাহলে মাইনাস ই, দেখো মাইনাস ই প্লাস 10 ইন্টু 2, তারপরে 2 ইন্টু 2, তারপরে হচ্ছে এর তো ভোল্টেজ জানি 5 ভোল্ট, অথবা আর এর মান 5/2 গুণ 2, তাও 5 প্লাস 5, দেন তারপরে 0 ইকুয়াল 0। তাহলে তবে ই ইকুয়াল টু 10 গুণ 2, 10 দুগুণে 20, 10 গুণ 2 20, যোগ 2 দুগুণে 4, যোগ 5, তাহলে 29, ই ইকুয়াল টু 29 ভোল্ট। দেখো তো পাইছো কিনা, 29 ভোল্ট পাইছো কিনা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আনমিউট করব অল্প একটু সময়ের জন্য, অল্প একটু সময়ের জন্য আনমিউট করবো, হ্যাঁ বলো 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 বলো। মুরসালিন জামান বলো, হ্যাঁ। হ্যাঁ, থার্মোডাইনামিক্সের তো আমার আর্কাইভ ক্লাস আছে, তাপগতিবিদ্যাতে আছে। এটা তো আমার মনে হয় চ্যানেলেই ফ্রি করে দেওয়া আছে কিনা, ইউটিউব চ্যানেলেই মনে হয় ফ্রি করে দেওয়া আছে। হ্যাঁ, পুরনো নতুন বলে কোনো কিছু আছে নাকি, তোমার কি বই চেঞ্জ হয়েছে নাকি, এই পাগল, ঠিক আছে, একই জিনিস। হ্যাঁ, আমি তো জানি না কোনটা আমার ভাগে আছে, আমার তো মনে নাই, আমি তো ভুলে গেছি সব। যেটা আমার শিডিউল করা আছে ওটাই আমি নিব, সমস্যা নেই। আর যেটা আমি ধরো যে শিডিউল করা আছে, ওটা যেটা আমি ধরো নিব না, ওইটার আর্কাইভ ক্লাস তুমি পাবা, চিন্তা নাই। সেকেন্ড পেপারের, হ্যাঁ, এই প্র্যাকটিস করার জন্য করো, ইসাক স্যারের বই করো, কোশ্চেন ব্যাংক করো, করো প্র্যাকটিস করার জন্য করো, আর আমাদের প্র্যাকটিস শিট করতে পারো। ঠিক আছে, ওকে। আর কেউ কিছু বলবা, বলো। হ্যাঁ, সব ভাই ক্লাস নেবে, কোনো ভাই কোনো কিছু মানে বাদ নাই, সব ভাই ক্লাস নেবে, ঠিক আছে। হ্যাঁ বলো। বুয়েট স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা দরকার, আচ্ছা ঠিক আছে, এটা আমি জানাবো তাহলে মাস্টারকে।
না ওই তো এখন বসো, আস্তে আস্তে পড়ালেখার মধ্যে বসো, 26 তারিখ তো অনেক দেরি আছে, আর কত পিছাবো? একটা চ্যাপ্টার পরীক্ষা যদি এত ভয় পাও তাহলে হবে? পড়ো পড়ো, পড়া শুরু করে দাও। আর আমি কোশ্চেন করবো এবার, স্থিতরিতের কোশ্চেনটা আমি করবো, আমি সহজই কোশ্চেন করি, আমি কঠিন কোশ্চেন করি না কিন্তু। হ্যাঁ বোর্ড স্ট্যান্ডার্ড চেষ্টা করবো, বোর্ড স্ট্যান্ডার্ডই করার চেষ্টা করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে থাকো, টাটা।